আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আবারও মার্কেটিং দ্বিতীয় পত্রের রিভিশন ক্লাসে স্বাগতম। আমরা আজকে মার্কেটিং দ্বিতীয় পত্রের যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায় বিস্তারিতভাবে শিখব ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দিন। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি চলে আসি। সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে। আমরা একটা মিনিট অপেক্ষা করি, সবাই চলে আসুক, তারপরে আমরা শুরু করি। যে সকল শিক্ষার্থীদের এখনো মার্কেটিং পরীক্ষা হয়নি তারা মার্কেটিং এই দ্বিতীয় পত্রটা ভালো করার চেষ্টা করুন এবং দেখুন যেন ফার্স্ট পেপারে যে ঘাটতিটা রয়েছে সেটা যেন সেকেন্ড পেপারে ইমপ্যাক্ট না পড়ে, মানে দুইটা মিলে এভারেজে যেন একটা ভালো রেজাল্ট হয়। আর এটাই তো কমার্সের শিক্ষার্থীদের শেষ পরীক্ষা, যাদের অর্থনীতি নেই। তাই লাস্ট পরীক্ষাটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করুন, কারণ শেষ ভালো যার বলা যায় সব ভালো তার। ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন। ওকে, তো আপনারা সকলেই জানেন আমাদের দ্বিতীয় পত্রে জানেন আপনারা যে A to Z রিভিশন করাবো। সেকেন্ড পেপারে টোটাল অধ্যায় আছে এই 5টি অধ্যায়। তার মধ্যে জানেন এই যে আমাদের যে অধ্যায়টা বা এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসতে পারে, আর বাকি সব অধ্যায় থেকে 2টা আসবেই, এটা মোটামুটি মাস্ট। 2টা আসবে নিশ্চিত, এটা কোনো মিস হবে না। এই জন্য সবগুলো অধ্যায় করা উচিত, কারণ এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে আপনার ছয়টা ছয়টা করে থাকবে। প্রতিটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে 6টা করে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আপনার এই কারণে প্রত্যেকটা অধ্যায়কে আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি আমাদের আজকের রিভিশন ক্লাসে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেছে গ্যাপ হওয়ার কারণে। পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা ভালোভাবে দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, সৃজনশীল ভালো লিখলে তো নাম্বার দিবে। সব ভালো করে লিখতে বলে নাম্বার পাবেন, এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে লিখছেন, সেটা তো আসলে আমি জানি না। যাই হোক, আমরা আগে শুরু করি হচ্ছে অধ্যায় 1। এই অধ্যায় থেকে যে 2টা বা 3টা সৃজনশীল আসবে, কি আসতে পারে এটা আগে শিখবেন, তারপরে বেসিক। মূলত আজকের ক্লাসে আপনি গ ঘ ক্লিয়ার করতে পারবেন। গ ঘ যা আসবে এটা আপনি ক্লিয়ার করতে পারবেন এবং 100% নিশ্চিত আমি যা বলবো, যে সকল জায়গাগুলো বলবো, টপিকসগুলো বলে দিব, ওই টপিকস থেকেই সৃজনশীল আসবে। ঠিক আছে, আমি যে সব টপিকস বলবো সেইগুলো আপনি সৃজনশীল পারবেন। ঠিক আছে, সেইগুলো থেকে সৃজনশীল আপনি খুব কমন পাবেন। আচ্ছা, তাহলে প্রথম অধ্যায়টা শুরু করি, বিপণনের ধারণা। এই অধ্যায় 1 থেকে গ ঘ যা আসবে একটু সবাই দেখে নেই। অধ্যায় 1 থেকে কি শুধু গ ঘটা, ক খটা আর এমসিকিউটা আমি দেখাবো পরে। এখান থেকে আসবে
বিপণনের ক্রমবিকাশ, আত্মনির্ভরশীলতা যুগ, তারপর হচ্ছে উৎপাদন যুগ, এগুলো। হ্যাঁ, বিভিন্ন যে যুগগুলো আছে না, ওই যুগগুলো কোন যুগে কি হয়েছিল, কত সাল থেকে কি, এগুলো বুঝতে হবে। এরপরে আসবে হচ্ছে বিপণনের মৌলিক ধারণা, বিপণনের মৌলিক ধারণা, এটা আসবে। হ্যাঁ, ওই যে আমাদের মৌলিক ধারণা আছে না 5টি, সেটি হচ্ছে আমাদের বিপণনের মৌলিক ধারণা থেকে প্রশ্ন আসবে। এরপর আসবে হচ্ছে আমাদের বিপণন মতবাদটা কম ইম্পর্টেন্ট, বিপণন মতবাদ এটা একটু কম ইম্পর্টেন্ট, তবে নতুন নতুন টপিকস আসতে পারে, 5টা মতবাদ আছে, এগুলো একটু সংক্ষেপে আমি আলোচনা করে দিব। এবং বিপণনকে যে বলা হয়, এটাকে কি বলা হয়, এটার বৈশিষ্ট্য, এটার বৈশিষ্ট্যগুলো, যেমন বিপণন একটি সামাজিক প্রক্রিয়া, বিপণন একটি গতিশীল প্রক্রিয়া, বিপণন একটি আমাদের ওই ব্যবস্থাপনা প্রক্রিয়া, এগুলো আসতে পারে। ঠিক আছে, বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া, এগুলো আসে। কি কি, যে বিপণন একটি সামাজিক প্রক্রিয়া, সামাজিক ভোক্তামুখী প্রক্রিয়া, বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, বিপণন একটি গতিশীল প্রক্রিয়া, এগুলো আমাদের আসে। ঠিক আছে, এইখান থেকে টপিকস থেকে গগহ আসবে। এমসিকিউ ক্লাসটা পড়ে নিব আমরা, আগে যেটা শেখাচ্ছি সেটা আমরা ফোকাস করি। এখন শুধু আপনি গগহ কমন পাবেন এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি একটু প্রথম অধ্যায়টা আলোচনা করি। আমি প্রথম অধ্যায় থেকেই শুরু করি। পড়াশোনা বন্ধ যদি বেশি হয় তার পড়াশোনায় মনোযোগ আসে না। নাম্বার 1, বিপণনের ক্রমবিকাশ। এইখানে আমাদের টোটাল বিপণনের ক্রমবিকাশে 8টা যুগ আছে। কয়টা? 8টি। এই 8টি যুগ থেকে প্রশ্ন আসে। চলেন আমরা একটু সংক্ষেপে এটার 8টি যুগগুলো দেখি। বিপণনের 8টি যুগ, তার মধ্যে 8টি যুগ কি কি আছে দেখেন। বিপণনের যুগ, আগে সংক্ষেপে দেখাবো, পরে বিস্তারিত বলবো। প্রথম হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগ, আত্মনির্ভরশীলতা। তারপরটা হচ্ছে বিনিময় যুগ, দ্রব্যের বিনিময় দ্রব্য। এরপর হচ্ছে আমাদের উৎপাদন যুগ শুরু হয়েছে 1960 সালে। উৎপাদন যুগের পরে বিক্রয় যুগ, তারপরে বিপণন যুগ, তারপরে সামাজিক বিপণন যুগ, যেখানে পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়। এরপরে হচ্ছে আমাদের সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, এবং সর্বশেষ মোবাইল মার্কেটিং যুগ। এটা পরীক্ষায় বেশি আসে, সবচেয়ে বেশি আসে হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। আমি একটু বলি, আত্মনির্ভরশীল যুগে মানুষ গুহায় বসবাস করত, দলবদ্ধ হয়ে থাকতো। বিনিময় যুগে মানুষ দ্রব্যের বিনিময় দ্রব্য, আপনি আমাকে আম দিবেন, আপনি আমাকে আম দিবেন, আমি আপনাকে জাম দিব, আমি আপনাকে জাম দিব, এরকম। উৎপাদন যুগে মানুষ বেশি পরিমাণ উৎপাদনকে গুরুত্ব দিত, উৎপাদন বেশি করতে হবে। বিক্রয় যুগে মানুষের ওই যে প্রসার রিলেটেড কার্যক্রম, মানে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়ের সাথে গুরুত্ব পেয়েছে। বিপণন যুগে মানুষ ক্রেতার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া শুরু করছে। ওকে, এছাড়া আরো আসেন সামাজিক বিপণন যুগে মানুষ পরিবেশকে গুরুত্ব দেওয়া শুরু করছে। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, এই ক্ষেত্রে মানুষ যেটা করছে যে আপনার ক্রেতার সাথে
দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করছে, দীর্ঘমেয়াদী সম্পর্ক। মোবাইল মার্কেটিং যুগ, এটা পরীক্ষায় বেশি আসে। যেমন ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা, তারপরে হচ্ছে ইউটিউবের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আধুনিক মাধ্যমে বিপণন কার্যক্রম পরিচালনা করা। পরীক্ষায় বেশি আসে এই তিনটা। এই যে বিপণন যুগ, ক্রেতার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়। সামাজিক বিপণন যুগ, পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়। মোবাইল মার্কেটিং যুগ, ফেসবুক, ইউটিউব ইত্যাদি আধুনিক মাধ্যমে বিপণন কার্যক্রম পরিচালনা করা হয়। সালগুলো একটু বলি, একটু সালগুলো লিখে রাখেন, মিলে রাখেন। আত্মনির্ভরশীলতা যুগ, এটা না, এটা প্রাচীন কালের সাথে সম্পর্ক। উৎপাদন যুগ 1860, হ্যাঁ, উৎপাদন যুগটা হচ্ছে আমাদের 1860, লেখাটা দেখা যাবে না, 1860। তারপর এটা হচ্ছে 1920, 1950, তারপর 20 বছর করে যাবে 1970, 1990, 2010। এমসিকিউ আসতে পারে। সবাই একটু কষ্ট করে দেখেন এই 8টা যুগ। আত্মনির্ভরশীলতা যুগে মানুষ গুহায় বসবাস করত, পশু পাখি শিকার করত, ফলমূল আহরণ করে জীবন ধারণ করত। বিনিময় যুগে মানুষ দ্রব্যের বিনিময় দ্রব্য, তুমি আমাকে আম দাও, আমি তোমাকে জাম দিব, তুমি আমাকে এই দেখা যাচ্ছে ধান দাও, আমি তোমাকে গম দিব, এরকম সম্পর্ক। উৎপাদন যুগ, এখানে তার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদনকে গুরুত্ব দিয়েছে। বিক্রয় যুগে মানুষ ওই যে বিক্রয় বাড়ানোর জন্য তারা যে অ্যাডভার্টাইজমেন্ট আছে না, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের উপর গুরুত্ব দেওয়া শুরু করছে, কিভাবে প্রমোশন রিলেটেড কাজ করা যায়, যে বিজ্ঞাপন দিতে হবে, ব্যক্তিক বিক্রয়, এগুলোতে গুরুত্ব পেয়েছে। বিপণন যুগে মানুষ ক্রেতার কি প্রয়োজন, তার অভাব, তার চাহিদা ইত্যাদির উপর ডিপেন্ড করে তারপরে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের বিপণন যুগের বিপণন বিষয়টা। সামাজিক বিপণন পরিবেশকে গুরুত্ব দিয়েছে। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, যে সামাজিক বিপণন যুগে শুধুমাত্র আপনি প্রতিষ্ঠানের জন্য প্রফিট করলে হবে না, পরিবেশ যেন দূষণ না হয়, এই জন্য পরিবেশ রক্ষার প্রতি একটা গুরুত্ব আরোপ করেছে, যে আপনি কাস্টমারকে সন্তুষ্ট করবেন, আপনি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করবেন, আপনি আপনার যা পরিবেশটা আছে সেটাকে রক্ষা করবেন। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, ক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক। মোবাইল মার্কেটিং যুগ, ফেসবুক, ইউটিউব, অনলাইনের মাধ্যমে বিপণন কার্যক্রম পরিচালনা করা। এইখান থেকে টপিকস আসবে 100%, এখান থেকে সিকিউ থাকবে 100%। একটু কষ্ট করে জানান এটা ক্লিয়ার কিনা, তাহলে আমি অন্য টপিকসে যাব। সবাই কি ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ে। হ্যাঁ, আচ্ছা, কে ফাতিহা আক্তার, আয়শা, বাকি যারা একটু জানান কষ্ট করে বুঝতে পেরেছেন কিনা। সজীব, আহাদ, আচ্ছা ঠিক আছে, অনেকজনে বলছেন ক্লিয়ার, তার ধরে নিচ্ছি বাকিরাও বুঝতে পারছেন, মারুফ টারুফ যারা বলছেন ঠিক আছে। কোন অধ্যায় থেকে সিকিউ দিলে ভালো হবে, যে অধ্যায় আপনি ভালো পারবেন সেটা দিবেন, এটা তো কমন বিষয়। অধ্যায় তো আছে 5টা, 5টা অধ্যায় তো আপনার সবগুলো অধ্যায় পড়া উচিত, বেসিক বেসিক পড়াশোনা করে রাখুন, এটাকে আবার শর্ট করে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন। এরপরে হচ্ছে আমাদের যে বিপণনের মৌলিক ধারণা, বিপণনের মৌলিক ধারণা, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করা লাগবে। এমসিকিউ প্লাস সিকিউ। এটার 5টা জিনিস আছে, যে প্রয়োজন, অভাব, চাহিদা। প্রয়োজন, অভাব, চাহিদা, এটা বুঝতে হবে কোনটা প্রয়োজন, কোনটা অভাব, কোনটা চাহিদা। এরপর হচ্ছে বিপণন অর্পণ। বিপণন অর্পণ, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। তারপর হচ্ছে বিনিময় ও সম্পর্ক।
এগুলো মুখস্থ করে ফেলেন সবাই, আমার লেখার সাথে মুখস্থ করে ফেলেন। এবং আরেকটা হচ্ছে বাজার। এই 5টা বিষয়। তার মধ্যে বিপণন অর্পণের বিষয় হচ্ছে পণ্য, সেবা ও অভিজ্ঞতা। পণ্য, সেবা, অভিজ্ঞতা, এই 3টা বিষয়। ঠিক আছে? আচ্ছা, প্রয়োজন কি জিনিস? প্রয়োজনটা হচ্ছে আপনি কোনো কিছু থেকে নিজেকে বিরত মনে বা বঞ্চিত মনে করছেন। কোনো কিছু থেকে আপনি নিজেকে বঞ্চিত মনে করছেন। যেমন ক্ষুধা, নিজেকে খাবার থেকে বঞ্চিত মনে করছেন। বস্ত্র, আপনি পোশাক থেকে নিজেকে বঞ্চিত মনে করছেন। অভাব, অভাবটা হচ্ছে এই যে আপনি ক্ষুধা থেকে নিজেকে বঞ্চিত মনে করছেন, এই ক্ষুধাটা আপনার সংস্কৃত ও ব্যক্তিত্ব দ্বারা একটা বস্তুর দিক নির্দেশনা করে। ক্ষুধা লাগছে, আমি তো বাঙালি, আমার তো ভাত খেতে ইচ্ছা করে। এই ভাতটা হচ্ছে আপনার জন্য একটা অভাব। বস্ত্র, বাঙালিরা সাধারণত ছেলেরা বস্ত্রের জন্য প্রথম কথা মনে করে শার্ট, মেয়েদের ক্ষেত্রে শাড়ি। সেটা হচ্ছে অভাবের নিদর্শন, অর্থাৎ ব্যক্তিত্ব এবং সংস্কৃত আপনার নির্দিষ্ট বস্তুর দিক নির্দেশনা করে। চাহিদা, এটা হচ্ছে আপনার ক্রয়ের সামর্থ্য এবং ইচ্ছা আছে কিনা। অভাব মানে চাহিদা হচ্ছে 3টা শর্ত: অভাব থাকতে হবে, ক্রয়ের সামর্থ্য থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে, তাহলে সেটা চাহিদায় রূপান্তর হয়। একটু যদি আমি ভালোভাবে বুঝাই বিষয়টা, একটু দেখেন, আমি যদি একটু ভালোভাবে আপনাদের বুঝাই। যেমন আপনার ক্ষুধা লাগছে বা আপনি বস্ত্রের অনুভূত করছেন, বা আপনি এই পরিবহন একটা গাড়ি করে কিনে সেখানে পরিবহন বা চালাতে চান, তো এই ক্ষুধা লাগলে আপনার ভাতের কথা মনে হয়, বস্ত্রের কথা মনে করলে আপনার শার্টের কথা মনে হয়, গাড়ির কথা মনে করলে আপনার BMW এই গাড়ির কথা মনে হয়। এখন এই ভাতের সামর্থ্য, কেনার সামর্থ্য প্লাস ইচ্ছা আপনার আছে কিনা, এটারও সামর্থ্য প্লাস ইচ্ছা আছে কিনা, এটা কেনার সামর্থ্য প্লাস ইচ্ছা আছে কিনা। দেখা গেল ভাত কেনার সামর্থ্য আছে, ভাত কেনার সামর্থ্য আছে, ইচ্ছাও আছে, তাহলে সেটা চাহিদা হবে। আবার শার্ট কেনার সামর্থ্য আছে, ইচ্ছাও আছে, সেটা চাহিদা হবে। কিন্তু দেখেন আপনার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, তাহলে সেটা চাহিদা। এটা চাহিদা কখনোই হতে পারবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বস্ত্র, ক্ষুধা, গাড়ি, এগুলো পরিবহনের বিষয়টা, সেগুলো হচ্ছে আমাদের প্রথমে প্রয়োজন, এবং দেখা যায় সেটা আপনার নির্দিষ্ট বস্তুর ব্যক্তিত্ব ও সংস্কৃতি দ্বারা বস্তুর দিক নির্দেশনা করছে, সেটা হচ্ছে অভাব। আর এটা ক্রয়ের সামর্থ্য এবং ইচ্ছা থাকলে সেটা চাহিদায় রূপান্তর হবে। আমি কি এটা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি? দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা। ওকে, বুঝতে পেরেছেন তো? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পড়া, হ্যাঁ। আচ্ছা, প্রথম অধ্যায়টা বড়, পরের অধ্যায়গুলো কিন্তু একটু ছোট আছে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে যে পড়িয়েছিলাম যে আমাদের বিপণন অর্পণ। তো এই যে বিপণন অর্পণটা দেখেন, এই বিপণন অর্পণ হচ্ছে পণ্য, সেবা, অভিজ্ঞতা। পণ্য হচ্ছে যেটা বলা যায় দৃশ্যমান, মানুষের অভাব পূরণ করতে সক্ষম। সেবা অদৃশ্যমান, মানুষের অভাব পূরণে সক্ষম, মানে এটা উপযোগ সৃষ্টি করতে পারে। আর অভিজ্ঞতা হচ্ছে কাজের বাস্তব জ্ঞান, কাজের বাস্তব জ্ঞান, এটা হচ্ছে অভিজ্ঞতা, বাস্তব কাজের জ্ঞান। আচ্ছা, এরপর হচ্ছে ক্রেতা ভ্যালু
ও সন্তুষ্টি, এটা আবার আসে, হ্যাঁ, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি 100% এখান থেকে আসবে, হ্যাঁ, ক্রেতা ভ্যালু, আমি যেটা বলবো এটা 100% আসবে। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, আপনি পণ্য থেকে কতটুকু সুবিধা পেয়েছেন, মাইনাস পণ্যের জন্য ব্যয়িত অর্থ, এই দুটার পার্থক্য। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্য। যেমন সুবিধা পেয়েছেন ধরেন আপনি 2000 টাকার, কিন্তু আপনি ব্যয়িত অর্থ ব্যয় করছিলেন 1200 টাকা। আবার এরকমও হইতে পারে দেখা যায় আপনি সেবা পেয়েছেন বা পণ্য থেকে সুবিধা পেয়েছেন 10,000 টাকা, কিন্তু পণ্যটা কিনছেন 5,000 টাকা। এটা আবার এরকম হইতে পারে, উল্টাও হইতে পারে যে আপনার কাছে মনে হইলো আমি যে সার্ভিসটা পেয়েছি এটা কম পাইছি। এটা বিভিন্ন রকম হইতে পারে। এই ক্রেতা ভ্যালু কি জিনিস জানেন? ক্রেতা ভ্যালু হচ্ছে আপনার, যেমন একটা বিজনেস স্কোয়াড বলি, আমাদের যে বিজনেস স্কোয়াড, এই বিজনেস স্কোয়াডের পণ্য, সেবা, মূল্য ইত্যাদি সমন্বয়ে আপনার বা ক্রেতার মনোভাব। ক্রেতা ভ্যালু কি জিনিস? পণ্য, পণ্য, মূল্য, সেবার সমন্বয়ে আপনার ক্রেতার মনোভাব বা ক্রেতার উপলব্ধি, ক্রেতার মনোভাব, যে পণ্য সম্পর্কে ক্রেতার মনোভাব। ওকে, আচ্ছা, আর আরেকটু আছে দেখাই, একটু দেখায় নেই তারপর দেখাচ্ছি। বিনিময় সম্পর্ক, বিনিময় দ্রব্যের বিনিময়, দ্রব্য মানে আদান প্রদানের বিষয়, এই আদান এবং প্রদানের বিষয়। সম্পর্ক, সম্পর্ক হচ্ছে ক্রেতার সাথে সম্পর্ক সৃষ্টি করা। বাজার, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, বর্তমান ও সম্ভাব্য ক্রেতা সমষ্টি। বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার। তাহলে প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন, অর্পণ, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, বিনিময় ও সম্পর্ক, বাজার। আচ্ছা, এরপরে আসেন আপনারা আর কি টপিকস আছে আমাদের প্রথম অধ্যায় থেকে। এই যে যা আছে এই প্রথম অধ্যায় থেকে আশা করি আর লাগবে না, যা আছে হয়ে যাবে। এখন হচ্ছে আপনাদের যেটা দেখতে হবে প্রথম অধ্যায় থেকে আর কি আসে, 4টা টপিকস বলছিলাম আমি। বিপণন একটি সামাজিক প্রক্রিয়া, বিপণন একটি গতিশীল প্রক্রিয়া, বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, খতে আসে এগুলো, হ্যাঁ। বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া, এই 4টা খতে আসবে, খতে আসতে পারে আবার গতেও আসতে পারে, হ্যাঁ। ওকে, এটা আমি বুঝাই দিচ্ছি। বিপণন যে সামাজিক প্রক্রিয়া, সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে আপনার সম্পর্ক সৃষ্টি করে এবং বিপণন সমাজের বিভিন্ন মানুষের প্রয়োজন, অভাব এটা নিয়ে কাজ করে, এজন্য বিপণনকে বলা হয় সামাজিক প্রক্রিয়া। তাছাড়া বিপণন তো পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে। গতিশীল প্রক্রিয়া, এটা নিয়মিতভাবে চলবে, পরিবর্তন হবে তবে চলতে থাকবে। এটা গ্রাহকদের রুচি চাহিদার সাথে পরিবর্তন হবে এবং নিয়মিত চলতে থাকবে। এটা গতিশীল, এটা চলতেই থাকবে, পরিবর্তনের সাথে খাপ খাওয়ে চলতে থাকে, গতিশীল প্রক্রিয়া নিয়মিত চলবে। ব্যবস্থাপক প্রক্রিয়া, বিপণনে পরিকল্পনা সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ এই কাজগুলো করা হয়, এজন্য বিপণন ব্যবস্থাপকের প্রক্রিয়া। ভোক্তামুখী প্রক্রিয়া, বিপণন ভোক্তার রুচি, অভাব, চাহিদা ইত্যাদির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। বিপণনের মূল কাজই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, এই জন্য এটাকে বলা হয় ভোক্তামুখী প্রক্রিয়া। ক্লিয়ার? এই 4টা বিষয় বুঝতে পেরেছেন কিনা জানান। এগুলো কিন্তু আমি যা বলছি এগুলো খতে আসে এবং এগুলো গুরুত্বপূর্ণ টপিকস, হ্যাঁ। ওকে, আচ্ছা, ঠিক আছে। হুম, এরপরে অনেক বইতে আবার বিপণন মতবাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। বিপণন মতবাদ, এটাই লাস্ট পড়াবো।
তো বিপণন মতবাদের মধ্যে রয়েছে একটা হচ্ছে আপনার উৎপাদন মতবাদ, একটা হচ্ছে আপনার বিক্রয় পণ্য মতবাদ, একটা হচ্ছে আপনার বিক্রয় মতবাদ, একটা হচ্ছে আপনার সামাজিক বিপণন মতবাদ। ঠিক আছে, উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, সামাজিক বিপণন মতবাদ, এবং একটা হচ্ছে আমাদের এই উৎপাদন মতবাদে আমরা চেষ্টা করা হয় বেশি বেশি উৎপাদন করতে হবে এবং এতে কি হয়, খরচ কমে, খরচ কম হবে। কাস্টমাররা সেই সকল পণ্য পছন্দ করবে যেগুলো আপনার খরচ কম, স্বল্প মূল্যে পাওয়া যায়, যেগুলো স্বল্প মূল্যে পাওয়া যায় এবং সহজে পাওয়া যায়। যে সকল পণ্য স্বল্প মূল্যে এবং সহজ অবস্থান জায়গায় পাওয়া যায় সেই সকল পণ্য ক্রেতারা বেশি বেশি ক্রয় করে থাকে। পণ্য মতবাদে বেস্ট যে পণ্যটা, পণ্যের গুণাগুণ, পণ্যের পণ্যের যে বৈশিষ্ট্য এটা সেরা চায়, পণ্যের বৈশিষ্ট্যটা চায় সেরা, সেরা বৈশিষ্ট্যটা চায়। বিক্রয় মতবাদ অনুযায়ী চেষ্টা করা হয় যে যত বেশি পরিমাণ বিজ্ঞাপন দিতে পারবে তত বেশি বিক্রয় হবে এবং যত বেশি বিক্রয় হবে তত বেশি মুনাফা হবে। এ হচ্ছে আমাদের এই বিক্রয় মতবাদ। ঠিক আছে, আগামীকালকে দেখাবো ম্যাথ, আগামীকাল সকালে শুধু ম্যাথ ক্লাস নিব। সামাজিক বিপণন মতবাদ, এটা সমাজকে গুরুত্ব দেওয়া হয়, সমাজকে গুরুত্ব। আবারও বলছি, আমাদের যে সামাজিক বিপণন মতবাদে ওই যে আপনাদের যে পড়ছিলেন যে সামাজিক বিপণন যুগ, সেখানে কি করা হয়, সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেই যে বেশি পরিমাণ আপনার প্রতিষ্ঠান যেমন প্রফিট করবে, কাস্টমারকে সন্তুষ্টি করব, তার পাশাপাশি আমাকে পরিবেশ দূষণ রক্ষা করতে হবে, পরিবেশ দূষণটাকে রক্ষাকেও গুরুত্ব দিয়েছে। এবং সর্বশেষ হচ্ছে আমাদের আরেকটা আছে উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, সামাজিক বিপণন মতবাদ, আর শুধু বিপণন মতবাদ, শুধু বিপণন মতবাদ। এই মতবাদ অনুযায়ী আপনার ওই যে দেখাইছি ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি এই বিষয়টাকে শুধু ফোকাস করে এবং ক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে চায় বিপণন মতবাদ অনুযায়ী। আরেকবার বলছি আমি সবগুলো মতবাদ। উৎপাদন মতবাদ, এখানে চেষ্টা করা হয় যে বেশি বেশি উৎপাদন করব যেন আমার একক প্রতি মূল্যটা কম হয়, তাতে কাস্টমাররা ওই ধরনের পণ্য কিনবে যেগুলো বাজারে দাম কম এবং তারা সহজেই পেয়ে থাকেন। কিন্তু পণ্য মতবাদ অনুযায়ী, 2 নম্বর মতবাদ অনুযায়ী চিন্তা করা হয় এইভাবে, কাস্টমাররা যেন তেন পণ্য কিনবে না, তাদের জন্য বেস্ট প্রোডাক্ট তৈরি করতে হবে এবং সেই সকল পণ্যগুলোই তারা কিনে থাকেন। যেমন আইফোন, আইফোন চিন্তা করে দাম বেশি হোক সমস্যা নাই, এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট, এটা সবাই কিনতে আগ্রহী এবং তারা দেখে, দাম দেখে না, তারা কোয়ালিটি দেখে। যেমন বাটা জুতা, ঠিক আছে, ব্র্যান্ডের প্রতি আনুগত্য। বিক্রয় মতবাদ অনুযায়ী আপনার বেশি পরিমাণ বিজ্ঞাপন দিবেন, বেশি বেশি বিক্রি হবে, বেশি বেশি মুনাফা হবে, অর্থাৎ অধিক বিজ্ঞাপন, অধিক বিক্রয়, অধিক মুনাফা। সামাজিক বিপণন পরিবেশ, সমাজকে গুরুত্ব মানে পরিবেশকে গুরুত্ব, পরিবেশ যেন দূষণ না হয়। আর বিপণন মতবাদ ক্রেতা সন্তুষ্টি, চেষ্টা করা হয় ক্রেতার প্রয়োজন, অভাব, চাহিদা গুরুত্ব দিয়ে ক্রেতাকে সন্তুষ্টি করার একটা প্রচেষ্টা। শেষ প্রথম অধ্যায়। তো চলুন আমরা একটু বই থেকে দেখি। বিপণন, বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে, ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ওকে, এটা হচ্ছে বিপণনের সংজ্ঞা। অন্যদিকে যে উৎপাদনকারীর কাছ থেকে
পণ্য সামগ্রী ও সেবার চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর যাবতীয় কার্যাবলীকে বিপণন বলে। যেন আমরা জানি বাণিজ্যের কাজটা কি মনে আছে, ওই বাণিজ্যের কাজের মতো বিপণনের কাজটা। তো বিপণন একটি ভ্যালু যোগকারী কার্যক্রম, সামাজিক প্রক্রিয়া, কারণ সমাজকে গুরুত্ব দেয়, সমাজের মানুষেরকে গুরুত্ব দেয়। ব্যবস্থাপকের প্রক্রিয়া, পরিকল্পনা, সংগঠন এগুলোর সাথে সম্পর্কিত। অর্থনৈতিক প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়া, এই দেখেন ভোক্তামুখী প্রক্রিয়া, ভোক্তার প্রয়োজন অভাব চাহিদাকে গুরুত্ব দেয়। গতিশীল প্রক্রিয়া, পরিবর্তনের সাথে খাপ খাওয়ায়, এটা নিয়মিত চলবে, এটা আপডেট হতে থাকবে, নিয়মিত আপডেট, ফেসবুক যেমন আপডেট হয় এরকম। সমন্বিত প্রক্রিয়া, বিপণন প্রয়োগমুখী, মুনাফামুখী। ওকে, বিপণনের ক্রমবিকাশ, মানে আমি যা পড়াইছি একটু সামারি করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? আমি প্রথমত যা যা পড়িয়েছি একটু সামারি করে দিচ্ছি। আত্মনির্ভরশীলতার যুগ প্রথম এবং সবচেয়ে প্রাচীন যুগ। দলবদ্ধ হয়ে গুহায় বসবাস করত, শিকার করে জীবন ধারণ করত। বিনিময় যুগে কি হয়েছে মানুষ? বিনিময় যুগে দ্রব্যের বিনিময়, দ্রব্যের আদান প্রদান করত, পারস্পরিক প্রয়োজন অতিরিক্ত পণ্য একে অন্যের সাথে বিনিময় করত। উৎপাদন যুগ, যেটা 1960 সালে হয়েছিল, এবং অধিক উৎপাদনের চেষ্টা করা হয়। এখানে অধিক উৎপাদনের চেষ্টা করা হইতো, বিভিন্ন যন্ত্রের আবিষ্কার হয়েছে, পরিবহন খাতের উন্নতি হয়েছে। বিক্রয় যুগে, এই বিক্রয় যুগে মানুষ কি করছে, এই যে বিভিন্ন বিজ্ঞাপনের কৌশল এবং ব্যক্তিক বিক্রয়কে গুরুত্ব দিচ্ছে, যেন বেশি পরিমাণে বিক্রি করা যায়, ঠিক আছে? রেডিও বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহার করত। এরপর আসেন বিনিময় যুগ, ক্রেতার, এখানে হচ্ছে আমাদের বিপণন যুগে ক্রেতার অভাব, প্রয়োজন, চাহিদাকে গুরুত্ব দিচ্ছে এবং ভোক্তা সন্তুষ্টি, এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো সামাজিক বিপণন যুগে কি করা হয়েছে? পরিবেশ রক্ষা, এটা কোথায় পরিবেশ, এই যে পরিবেশ রক্ষা, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক বিপণন যুগে। এবং সম্পর্ক ভিত্তিক যে বিপণন যুগ হচ্ছে ক্রেতাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে স্থায়ী ক্রেতায় রূপান্তর করা, এটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসে, সবচেয়ে বেশি আসবে পরীক্ষায় এটা। সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ, এখানে কি করা হয়েছে? ফেসবুক, ইউটিউবের মাধ্যমে, আপনার গুগলের মাধ্যমে প্রচারণা বৃদ্ধি করা, এই চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে 8টা যুগ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বাজার, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বিক্রয়, জানেন বিক্রয় কি, বিপণন কি জিনিস? প্রয়োজন, অভাব, চাহিদা, কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করা। প্রয়োজন, সাংস্কৃতিক ও ব্যক্তিত্ব, যখন ব্যক্তিত্ব কোনো বস্তুর দিক নির্দেশনা করে। অভাব, ক্রয়ের সামর্থ্য ও ইচ্ছা। তো বিপণনের প্রয়োজনীয়তা কি, এটা একটু কৃষিখাতের উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন দেখবেন। শেষ। অধ্যায় 1 ফার্স্ট চ্যাপ্টার ক্লিয়ার কিনা জানান, তাহলে আমি পরের চ্যাপ্টার যাব। এখন আমরা এটা যে ফার্স্ট চ্যাপ্টার ক্লিয়ার, তৃতীয় চ্যাপ্টারটা পড়বো। বলেন বুঝতে পেরেছেন কয়জন, একটু দেখি। ওকে, ইয়ামিন, সাইদ, প্রান্ত, বর্ষা, মাহাদি। সোজা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি, 3 অধ্যায়টা সহজ বেশি। হ্যাঁ, আচ্ছা। এগুলো বুঝতে চেষ্টা করেন, যেহেতু সবার পরীক্ষা আছে, বোঝার চেষ্টা করেন। আমি যা পড়াইছি এগুলো থেকে আসবে। হ্যাঁ, ফেসবুক আবিষ্কৃত উৎপত্তি, শোনেন, সামাজিক যোগাযোগ যুগ আর মোবাইল মার্কেটিং যুগ তো এক জিনিস না, আপনি ভুল করছেন। সামাজিক বিপণন যুগ হচ্ছে আপনার 1970 সালে হয়েছিল, পরিবেশকে রক্ষা, আপনার পরিবেশ যেন দূষিত না হয়ে যায় সেই দিককে গুরুত্ব দেওয়া, এটা সামাজিক বিপণন যুগ। আপনার প্রতিষ্ঠানের প্রফিট, কাস্টমারকে সন্তুষ্টি এবং পরিবেশ দূষণ রোধ, এটা। আর মোবাইল মার্কেটিং যুগ 2010 সালের পরে, আপনি ভুল করছেন, একটু ক্লিয়ারটা করেন কনসেপ্টটা। এরপর আসেন অধ্যায় 3। অধ্যায় 3টা সবচেয়ে সহজ। এখানে আসে বিপণনের কার্যাবলী।
আলাদাভাবে গুরুত্ব দিতে হবে বিক্রয়োত্তর সেবা। সেবা বিপণন কার্যাবলী, বিক্রয়োত্তর সেবা, এটাকে গুরুত্ব দেওয়া লাগবে। আবার হচ্ছে প্রমিতকরণ পর্যায়িতকরণটা অনেকে বুঝতে পারে না। প্রমিতকরণ পর্যায়িতকরণ এটা একটু ভালো করে বুঝাইতে হয়। এবং বাজার গবেষণার বিষয়টা, এটা খুব ইজি অধ্যায়, ইজি, সবচেয়ে ইজি অধ্যায় হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, বাজার গবেষণা বিষয়টা কি জিনিস আমি একটু বলে দিচ্ছি। বাজার গবেষণা এটা হচ্ছে আপনি যে এই বিপণন কাজটা পরিচালনা করবেন, আপনার যে একটা বাজার আছে সেখানে আপনার যারা প্রতিযোগী তাদেরকে আপনার অ্যানালাইসিস করতে হবে। আপনার যারা ক্রেতা তাদের প্রয়োজন চাহিদা আপনাকে বুঝতে হবে, তারপরে আপনাকে বিপণন কার্যক্রম চালাইতে হবে। তার মানে যেমন আমাদের বিজনেস স্কোয়াড, এই যে সি ইউনিট অ্যাডমিশন ব্যাচ, এখানে আপনাদের কি প্রয়োজন, আবার আমাদের যারা কম্পিটিটর আছে, যারা অন্যান্য সি ইউনিটের প্ল্যাটফর্ম খুলেছে, তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং আপনাদেরকে কিভাবে স্যাটিসফাইড করা যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এগুলো হচ্ছে বাজার গবেষণা। এরপর আসেন বিক্রয়োত্তর সেবা। ধরেন আপনার কাছে আমি পণ্য বিক্রি করে দিলাম, এখন কি করতে হবে? পণ্য বিক্রি করে দিছি, গুলিস্তানের মতো দায়িত্ব শেষ না। এখন আপনাকে যেটা করতে হবে, বিক্রয়ের পরেও কাস্টমারকে সেবা দিতে হয়। যেমন গ্যারান্টি, যেমন ওয়ারেন্টি, যেমন হোম ডেলিভারি, বাসায় পণ্য পৌঁছে দেওয়া, হোম ডেলিভারি, এগুলো হচ্ছে আমাদের বিক্রয়োত্তর সেবা। প্রমিতকরণ পর্যায়িতকরণ এটা একটু বুঝাইতে হবে, একটু দেখায় দিই। প্রমিত পর্যায়িত, প্রমিতকরণ আগে করা হয়, পর্যায়িতকরণ পরে করা হয়। প্রমিতকরণ মানসিক কাজ, পর্যায়িতকরণ শারীরিক কাজ। পর্যায়িতকরণের ভিত্তি প্রমিতকরণ, মানে আগে পর্যায়িতকরণ পরে প্রমিতকরণ, কিন্তু পর্যায়িতকরণ হচ্ছে পরে করা হয় এটা। আচ্ছা, একটা জিনিস দেখাই, প্রমিতকরণ মান নির্দিষ্টকরণ, পণ্যের আকার রং গুণাগুণ অনুযায়ী পণ্যের মান নির্দিষ্ট করা। পর্যায়িতকরণ বিভিন্ন ভাগে ভাগ করা, পণ্যকে সাজানো, বিভিন্ন ভাগে সাজানো, পর্যায়িতকরণ পর্যায়ক্রমে সাজানো। যেমন আমি বলি একটু, আপনারা বাজারে দেখেন ইলিশ মাছ, আমি বড় বড় ইলিশ মাছগুলোর দাম ধার্য করলাম যে এগুলো 1200 টাকা করে কেজি। ওকে, মাঝারি সাইজের ইলিশ মাছগুলো বললাম এই 800 টাকা, 800 টাকা করে নিয়ে যান, 800। আবার একদম ছোট ছোট জাটকা আমি করলাম কি, এই জাটকা মাছ 400 কেজি 400 টাকা, 400 টাকা করে নিব। এর হচ্ছে আমি ব্রেন দিয়ে, আমি মাথা দিয়ে এটাকে মানে মান নির্দিষ্ট করলাম, সীমা নির্দিষ্ট করলাম, মানে ব্রেন দিয়ে। আর এটা হচ্ছে বাস্তবে আমি যেটা করলাম, বড় মাছগুলোকে এক জায়গায় সাজায় রাখলাম, বড় মাছগুলো এক জায়গায় সাজাইলাম, মাঝারি সাইজের মাছগুলোকে এক জায়গায় সাজাইলাম, আবার ছোট ছোট সাইজের মাছগুলোকে একসাথে আলাদা করে সাজাইলাম। আরো যদি একটু সহজ করে বুঝাই আপনাদের মনে রাখার জন্য, ওই যে দেখেন না ডিম, হাঁসের ডিম এক সাইডে, মুরগির ডিম এক সাইডে, কোয়েল পাখির ডিম এক সাইডে, বিভিন্ন ভাবে সাজায় রাখছে, সেটা পর্যায়িতকরণ। আর প্রমিতকরণ হচ্ছে যেমন হাঁসের ডিম আমি 25 টাকা করে বিক্রি করি, এটা ভালো হয়। মুরগির ডিম একটা 20 টাকা করে, 12 টাকা করে বিক্রি করব, আর কোয়েল পাখির ডিম 5 টাকা করে করব। এটা হচ্ছে প্রমিতকরণ। আগে প্রমিতকরণ করা হয়, পরে পর্যায়িতকরণ করা হয়। এবার আসেন বিপণন কার্যাবলী, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। বিপণন
কার্যাবলী এটা হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপণনের প্রধান লক্ষ্য এটা হচ্ছে বিক্রয়। এটার মাধ্যমে আমাদের মূলত প্রফিট আসে, অর্থ আসে। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয়, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। তবে প্রথম কাজ, বিপণনের প্রথম বা প্রধান কাজ সেটা কিন্তু আমাদের ক্রয়। বিপণনের প্রথম কাজ হচ্ছে ক্রয়। আর মনে রাখবেন, উত্তম ক্রয় ঠিকভাবে ক্রয় করতে পারলে বিক্রয়ের অর্ধেক। এটা মানে কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হয়, আপনি যদি মানসম্মত এবং সঠিক দামে, মানে ন্যায্য মূল্যে সঠিক পণ্য ক্রয় করতে পারেন, তাহলে আপনার বিক্রয়ের কাজ অর্ধেক শেষ হয়ে যায়। কাস্টমাররা সেটা কিনবেই এবং আপনি লাভ করতে পারবেন। এজন্য উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। এরপর আসেন, তাহলে বিপণন কার্যাবলী কাকে বলে? পণ্যের গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর, বিক্রয় সেবা। এক কথা বলবেন, ক্রয়, বিক্রয়, পরিবহন, সংগ্রহ, এগুলো সকল কাজের সমষ্টি হচ্ছে আমাদের বিপণন কার্যাবলী। তার মধ্যে এটা একটু দেখেন, বিপণন কার্যাবলী যেটা ক্রয়, এটা হচ্ছে প্রথম কাজ, যেটা সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। ক্রয় হচ্ছে আমাদের পণ্য হস্তান্তর, মালিকানা হস্তান্তর, এটা হচ্ছে মালিকানা গ্রহণ। আর বিক্রয় হচ্ছে মালিকানা হস্তান্তর। মালিকানা গ্রহণ, মালিকানা হস্তান্তর, এটা হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করে বিক্রয়। বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয়, তবে প্রথম কাজ হচ্ছে ক্রয়। পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ সময় বা কালগত উপযোগ সৃষ্টি করে। মোড়কীকরণ পণ্যকে আকর্ষণীয় করে, পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে। পণ্যকে আকর্ষণীয় করে, পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে। এছাড়া আরো আছে কাজ, যে প্রমিতকরণ পণ্যের মান, মূল্য, সীমা নির্ধারণের বিষয়টা। পর্যায়িতকরণ হচ্ছে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজানো। আর বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য বা জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। এছাড়া আরো সহায়ক কাজ হচ্ছে ব্যাংক অর্থ দিয়ে সাহায্য করে, বীমা ঝুঁকিটাকে দূর করে। ওকে, এই যে ক্রয় সম্পর্কে, বিক্রয় সম্পর্কে বলে দিচ্ছি। পরিবহন কি করে, গুদামজাতকরণ কি করে, এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে পাওয়া যায়। মোড়কীকরণ পণ্যকে নষ্ট থেকে রক্ষা করে, আকর্ষণীয় করে। প্রমিতকরণ মান, মূল্য, সীমা নির্ধারণ, বীমা বা বিভিন্ন ভাবে সাজানো। বিজ্ঞাপন তথ্য বা জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। বিক্রয় তো সেবা প্রদান, বিক্রয়ের পরেও ক্রেতাদের সেবা প্রদান করা হলে তাকে বিক্রয় তো সেবাদান বলে। এতে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। যেমন ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে গ্যারান্টি, ওয়ারেন্টি দেওয়া হয়। ঠিক আছে, আসেন এর থেকে আসতে পারে বিনিময় কার্যাবলী, যেটা সেটা হচ্ছে ক্রয় আর বিক্রয়। এই দুটো হচ্ছে বিনিময় কার্যাবলী, যেটা সত্যগত উপযোগ সৃষ্টি করে। আরেকটা হচ্ছে বন্টন সংক্রান্ত কাজ। বন্টন সংক্রান্ত কাজ হচ্ছে ওইগুলোর মধ্যে তিনটা, যে পরিবহন বন্টন সংক্রান্ত কাজ করে, গুদামজাতকরণ, মোড়কীকরণ। এই তিনটা হচ্ছে বন্টন কাজ। বন্টন, বিনিময়, বন্টন, আর একটা হচ্ছে সহায়ক কাজ। সহায়ক কাজগুলো বাকিগুলো, ওই যে প্রমিতকরণ, পর্যায়িতকরণ, প্রমিত, পর্যায়িত, বীমা, ব্যাংক, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে আমাদের সহায়ক কার্যাবলী। প্রমিতকরণ, বীমা, ব্যাংক, বিজ্ঞাপন। ক্লিয়ার? তৃতীয় অধ্যায়ে কারো কোনো সমস্যা আছে? যতটুকু বলছি এইটুকু জায়গা থেকেই প্রশ্ন আসবে। অধ্যায় 3 সবার ক্লিয়ার?
সবাইকে অধ্যায় 3 বুঝতে পেরেছেন? হুম হুম বিক্রয় হচ্ছে মালিকানা হস্তান্তর আর ক্রয় হচ্ছে মালিকানা গ্রহণ। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এটা সহজ অধ্যায় ছিল, হ্যাঁ। গঘতে কি আসবে? গঘতে এই যেগুলো আসবে, এই যে এটা আসবে, গঘতে এখান থেকে আসবে, এখান থেকে, এই যে এটা, এটা বলেই দিছি নোটের মধ্যে, এটা দেখলেই তো হয়ে যায় আপনাদের। এটা একটু ভালো করে দেখেন, এই যে ক্রয় বিক্রয় ওই উপযোগগুলো, যেটা আপনার ক্রয় সত্যগত, বিক্রয় স্থান, সত্যগত, পরিবহন স্থানগত, গুদামজাতকরণ সময়গত, মৌলিকীকরণ আকর্ষণীয়, প্রমিতকরণ মূল্য নির্ধারণ, পর্যায়িতকরণ বিভিন্ন ভাগে সাজানো, বিজ্ঞাপন তথ্য বা জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। ইজি, এটা এই অধ্যায়টা ইজি আছে। আচ্ছা, এরপর আসি আমরা অধ্যায় 4। এটা একটু বড় অধ্যায়, হ্যাঁ। অধ্যায় 4 আগে একটু বিপণন মিশ্রণটা পড়ায় নেই, হ্যাঁ। এই অধ্যায়টা আগে একটু বিপণন মিশ্রণটা পড়ায় নেই। অনেক বড় অধ্যায় তো, এই জন্য একটু বিপণন মিশ্রণটা পড়ায় নেই। পণ্য, এটা আসবে অনেকটা কয়েকটা বোর্ডে আসবে। পণ্য মূল্য বন্টন প্রসার। আর বিপণনের সকল কাজ আবির্ভূত হয় ভোক্তাকে কেন্দ্র করে, অর্থাৎ বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে ভোক্তা। পণ্য মূল্য বন্টন প্রসার এর মাঝখানে থাকে হচ্ছে ভোক্তা। ভোক্তার ভোক্তার রুচি, তার প্রয়োজন, তার চাহিদা, তার সামর্থ্য ইত্যাদির উপর ভিত্তি করেই বিপণনের পণ্য কেমন হবে, মূল্য কয় টাকা হবে, বন্টন কোথায় কোথায় বিক্রি করা হবে, প্রসার কি ধরনের বিজ্ঞাপনের কাজ করতে হবে, সব কাজ আবির্ভূত হয়। তো বিপণন মিশ্রণের যে ধারণা প্রথম দিয়েছেন হচ্ছে নেল এইচ বর্ডেন। নেল এইচ বর্ডেন বিপণনের ধারণা দিয়েছেন নেল এইচ বর্ডেন। তবে বিপণনের মিশ্রণের জনককে, এটা আপনাদের এইচএসসি বইতে দেখা যায় নেল এইচ বর্ডেনকে দিচ্ছে, নেল এইচ বর্ডেন, কিন্তু বাস্তবতা বা সঠিক তথ্য হচ্ছে বিপণন মিশ্রণের জনক ম্যাককার্থি। আবার দেখা যায় এইচএসসির বইতে ওইভাবে দেওয়ার কারণে উত্তর যে ম্যাককার্থি নেয় নাকি নেল এইচ বর্ডেন নেয়, এটা নিয়ে একটু কনফিউশন আছে। তবে এইচএসসির পরবর্তী অ্যাডমিশনে কিন্তু আমরা পড়াবো ম্যাককার্থি এবং ওইটাই সঠিক। ঠিক আছে। ক্লাস তো অ্যাডমিশনের ক্লাস তো 1 তারিখ থেকে, ইনশাআল্লাহ তার আগেই পেয়ে যাবেন। এখন এইচএসসি পরীক্ষাটা ভালো করে দেন, শেষ ভালো হইতে হবে আপনাদের, হ্যাঁ। আচ্ছা, এরপর আসেন হচ্ছে, আবার একটু বলে নেই, এর মধ্যে অনেক কিছু আছে তো এগুলো হয়তো বা একটু বলে দিই। পণ্য, পণ্যের গুণাগুণ কেমন হবে, পণ্যের বৈশিষ্ট্য কেমন, পণ্যের থেকে সেবা কেমন পাবো, পণ্যের যে ডিজাইন কেমন হবে, এগুলো হচ্ছে পণ্যের সাথে জড়িত। মূল্য, লিস্ট মূল্য কত, বাকির শর্ত কি, তারপর হচ্ছে বাট্টা, তারপর হচ্ছে ছাড়, এগুলো মূল্যের সাথে সম্পর্কিত। বন্টন, পরিবহন, মজুদ, তারপরে হচ্ছে বন্টনের মধ্যে সম্পর্কিত হচ্ছে পরিবহন, এরপর হচ্ছে মজুদ, যেটা হচ্ছে মজুদ করে রাখা হয়। আর সমাবেশ, এই সমাবেশ কোথায়, বন্টন প্রণালী কেমন হবে, এগুলোর সাথে। বন্টনের আরেকটা নাম হচ্ছে স্থান, এটাও বলা হয়, স্থানও বলা হয়, হ্যাঁ। প্রসার, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন, এগুলো হচ্ছে প্রসার রিলেটেড কার্যক্রম। আপনারা নেল এইচ বর্ডেনটা দিয়েন, হ্যাঁ। এরপর আসে, এরপরে হচ্ছে আমরা শিখাবো বাজার। বলেন তো বাজার কয় প্রকার? বাজার হচ্ছে দুই ধরনের, একটা ভোক্তা বাজার, একটা হচ্ছে শিল্প বাজার। তা ভোক্তা বাজার, এই ভোক্তা বাজার হচ্ছে
যারা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, ভোগের উদ্দেশ্যে, যেমন আমরা এখানে ক্রেতার সংখ্যা বেশি, কারণ আমরা সবাই হচ্ছে ভোক্তা, ক্রেতার সংখ্যা বেশি। এদের ভোক্তা বাজারে অল্প পরিমাণে ক্রয় করে, অল্প পরিমাণে ক্রয়, তবে বারে বারে ক্রয় করে, বারে বারে ক্রয়, প্রতিদিনই দেখা যাচ্ছে পণ্য কিনে তারা ভোক্তা বাজারে, এবং এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভোক্তা, এই জন্য তারা হচ্ছে দীর্ঘ বন্টন প্রণালী, বন্টন প্রণালীটা দীর্ঘ হয়। শিল্প বাজারে যারা থাকেন তারা হচ্ছে আপনার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার, পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করে। শিল্প পণ্যের ক্ষেত্রে দেখা যায় আপনার উৎপাদন কাজে ব্যবহার, তারা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে, আবার বিক্রির উদ্দেশ্যে মূলত পণ্য ক্রয় করে, তারা বেশি পরিমাণে একসাথে ক্রয় করে, বেশি পরিমাণে ক্রয়, শিল্প পণ্যটা বেশি পরিমাণে ক্রয়, তবে সেটার ক্রেতার সংখ্যা কম, ক্রেতার সংখ্যা কম। আচ্ছা বলেন তো, পণ্য সম্পর্কে বেশি ধারণা রাখে কারা, ভোক্তা বাজারের সদস্যরা নাকি শিল্প বাজারের সদস্যরা? নিঃসন্দেহে পণ্য সম্পর্কে আমাদের যতটুকু ধারণা, তাদের কিন্তু ধারণা আরো বেশি থাকে, ঠিক আছে? তার মানে পণ্য সম্পর্কে অগাধ জ্ঞান থাকে শিল্প বাজারের ক্রেতাদের, পণ্য সম্পর্কে কম জ্ঞান থাকে ভোক্তা বাজারের ক্রেতাদের, আর আমরা হচ্ছে সবাই ভোক্তা। আর শিল্প বাজারের ক্রেতা কারা? দেখেন, এটা হচ্ছে চারটা আছে, শিল্প বাজারের ক্রেতা আছে চারটা। যেমন উৎপাদকের বাজার, যেমন আছে হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার, পাইকারি ও খুচরা বিক্রেতা যারা। তারপর হচ্ছে এই সরকারি বাজার, সরকারি মন্ত্রণালয় ব্যাংকগুলো জন্য করে থাকে। এবার হচ্ছে অব্যবসা প্রতিষ্ঠানের বাজার, অব্যবসা প্রতিষ্ঠানের বাজার, অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমন হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, এগুলোর জন্য বাজার করা লাগে। আচ্ছা, অব্যবসা প্রতিষ্ঠানে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাজারগুলো, এগুলো শিল্প বাজারের প্রকারভেদ। এরপর আসেন ভোক্তা বাজার, শিল্প বাজার দেখাইলাম, এখন দেখাবো হচ্ছে বাজার বিভক্তিকরণ। এটা হচ্ছে এই অধ্যায়ের কোর টপিকস, যেটা আসবেই, যেটা মিস হবে না, 100% 100% আসবে। বলেন তো কি কি বাজার বিভক্তিকরণের মধ্যে রয়েছে? যেমন হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাগত বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক, বানানটা ভুল হয়েছে মনে হয়, মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ এবং আচরণগত বিভক্তিকরণ। তা ভৌগোলিক, এটা মনে রাখেন, মনস্তাত্ত্বিকের মধ্যে সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি, সামাজিক শ্রেণী, জীবন ধারণ পদ্ধতি এবং ব্যক্তিত্ব, এই তিনটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত, সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আর ভৌগোলিক হচ্ছে অঞ্চল, স্থান, দেশ, ঘনত্ব, জলবায়ু ইত্যাদির উপর বিভক্তি করা। হ্যাঁ, তবে পরীক্ষায় বেশি আসে হচ্ছে এটা, জনসংখ্যা কতটা বেশি আসে, আপনার বয়স, পেশা, লিঙ্গ, আয়, মানে কতটুকু আয়, শিক্ষা, আপনার শিক্ষা কতটুকু, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের আয়তন, আয়তন, এগুলো হচ্ছে আমাদের জনসংখ্যাগত বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। তারপর আসে ধর্ম, বর্ণ, এরকমও আসে এগুলা। তবে এটা একটু দেখেন, এটা মাঝে মধ্যে আসে সামাজিক শ্রেণী, সামাজিক শ্রেণী, এই উচ্চ শ্রেণী, একটা প্রতিষ্ঠানে উচ্চ শ্রেণী থাকে, মধ্য শ্রেণী থাকে, নিম্ন শ্রেণী থাকে, এগুলো দেখলে বুঝবে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক। আর আচরণগত বিভক্তিকরণটা আরো কঠিন, যা হচ্ছে উপলক্ষ, উপলক্ষ,
আচরণগত বিভক্তিকরণ হচ্ছে এই ব্যবহারের হার, কিরকম ব্যবহার করতেছে, ব্যবহারের হার, তারপর হচ্ছে মনোভাব, পণ্যের প্রতি যে মনোভাব, এগুলো উপলক্ষ হচ্ছে ঈদ পূজা উপলক্ষে, এগুলো। এই হচ্ছে বাজার বিভক্তিকরণের 4টা ভিত্তি: ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাগত বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণগত বিভক্তিকরণ। এছাড়া কার্যকর বাজার বিভক্তিকরণের শর্ত, কার্যকর শর্ত আছে বাজার বিভক্তিকরণের 5টি, এরাও মুখস্থ করতে হবে। পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথকীকরণ এবং সর্বশেষ হচ্ছে কার্যোপযোগী। এই হচ্ছে 5টা। এমসিকিউ বেশি আসে এটা থেকে, সৃজনশীলের চেয়ে এটা এমসিকিউ বেশিতে আসে। পরিমাপযোগ্য হইতে হবে, প্রবেশযোগ্য হইতে হবে, পর্যাপ্ত থাকতে হবে, পৃথকীকরণ হইতে হবে এবং কার্যোপযোগী হইতে হবে। মেজারেবল, অ্যাক্সেসেবল, সাবস্টেন্সিয়াল, ডিফারেন্সিয়েটেড এন্ড অ্যাকশনেবল। এটা হচ্ছে 5টা হচ্ছে কার্যকর বাজার বিভক্তিকরণের শর্ত। ওকে, পুরো অধ্যায়টা সামারি করে দিচ্ছি, দেখেন। এখন পুরো অধ্যায়টা একটু আমি সামারি করে দেই। ওকে, এবার আমরা আসি বাজার বিভক্তিকরণের যে শর্তগুলো দেখাইলাম। এখন হচ্ছে এই অধ্যায়টার সামারি করে দিচ্ছি আমি এখান থেকে। হ্যাঁ, ওকে। ল্যাটিন শব্দ মার্কেটাস শব্দ থেকে মার্কেট শব্দটি আসছে, আর মার্কেট হচ্ছে বাজার, বর্তমান ও সম্ভাব্য ক্রেতা, এই দুটার সমষ্টি। বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তো বাজারের বৈশিষ্ট্য কি কি একটু দেখেন। বাজারের বৈশিষ্ট্য, বাজারের মধ্যে যারা বাজার করেন তারা তো জানেনই যে এখানে বাজারে 2 ধরনের ক্রেতা রয়েছে। একটি হলো ব্যক্তি ক্রেতা, একটা হচ্ছে প্রতিষ্ঠান ক্রেতা। প্রতিষ্ঠানের জন্য পণ্য কিনে, ব্যক্তির জন্য পণ্য কিনে। পণ্য বা সেবার চাহিদা থাকতে হবে, অর্থব্যয়ের সামর্থ্য থাকতে হবে, অর্থব্যয়ের ইচ্ছা থাকতে হবে, ক্রয়ের অধিকার থাকতে হবে, ক্রেতাদের অবস্থান সীমাবদ্ধ থাকবে না, এটা এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। মধ্যস্থ ব্যবসার অবস্থান, প্রতিযোগিতা বিদ্যমান, ওইখানে একটু দামাদামি হবে, 200 না 150 দিব, 180 দেন, 160 টাকা দিবেন, এরকম দামাদামি হবে, দর কষাকষি হবে, অন্যতম বৈশিষ্ট্য। এবার দেখেন, বাজার 2 ধরনের, ভোক্তা বাজার, শিল্প বাজার। এটা 100% আসবে। হ্যাঁ, ওকে। ভোক্তা বাজার নিজের পরিবারের সদস্যদের এবং গৃহে বসবাসকারী ব্যক্তিগত প্রয়োজন পূরণের লক্ষ্যে পণ্য ও সেবার ক্রেতাদের গিয়ে গঠিত হয় চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে। মানে চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ভোক্তা বাজার, আপনি নিজে ভোগ করবেন, ভোক্তা বাজারের উদ্দেশ্য। আচ্ছা, এরপরে শিল্প বাজার, যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে শিল্প বাজার বলে। এ বাজারকে উৎপাদকের বাজারও বলা হয়। কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয়, এগুলো হচ্ছে শিল্প বাজারের অন্তর্ভুক্ত। ভোগের উদ্দেশ্যে পণ্য কিনলে ভোক্তা বাজার। যেমন আমি একটা শার্ট কিনবো নিজে পরার জন্য, এটা ভোক্তা বাজার, এখান থেকে কিনতে হবে, আমি হচ্ছে ভোক্তা। আর কারণ বাজার থেকে মাছ কিনে এলাকার মধ্যে যে সকল পাইকারি আর খুচরা বিক্রেতারা আছে তারা হচ্ছে শিল্প বাজারের অংশ। তারা পুনরায় বিক্রি করে মুনাফা অর্জন করার জন্য পণ্য ক্রয় করে থাকে। ঠিক আছে, এই 2 ধরনের বাজার আছে। বিপণন মিশ্রণের ধারণা, বিপণন মিশ্রণটা কি একটু দেখেন। বিপণন মিশ্রণ এটা হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার, পণ্য মূল্য বন্টন প্রসার, এই 4টা সংমিশ্রণ। ভোক্তা থাকে হচ্ছে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে। হ্যাঁ, এটা 4P। পণ্য সম্পর্কে, যে পণ্য হচ্ছে অভাব মেটাতে পারে, বৈচিত্র্যতা, মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নেম, মরকীকরণ পণ্যের সাথে সম্পর্কিত। আর মূল্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। আবার দেখেন কি ব্যাপার, মূল্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা গ্রহণের জন্য করা হয়। তালিকা মূল্য, লিস্টেড প্রাইস, বাট্টা, ছাড়, পরিশোধের সময়, বাকির শর্ত। বন্টন বা স্থান, কোথায় বন্টন প্রণালী, আওতাভুক্ত এলাকা, সমাবেশ, এগুলোর সাথে সম্পর্কিত, এগুলো পরীক্ষা আসছে।
এই অ্যাডমিশন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে পরিবহন, এবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিবহন বন্টন প্রণালী কোথার সাথে সম্পর্কিত। আবার আসছে পণ্যের, পণ্যের অন্তর্ভুক্ত নয় বৈচিত্র্যতা, ব্র্যান্ড নেম, তারপর আসছিল মৌলিকীকরণ, আর আরেকটা আসছে হচ্ছে এই মজুদ। তো মজুদ হবে বন্টন প্রণালী। এগুলো সব অ্যাডমিশনের পরীক্ষা আসছে। আমি নোট করছি 2022 সালে, এই 2025 সালেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখান থেকে কমন আসে, আসবে, কারণ সেরকম ভাবে নোট তৈরি করছি। আর এই যে তো ডাল ভাত। এরপর আসেন, ভোক্তায় বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে, এটা আসবে গগ হতে প্রায় সময়। ও ভোক্তার সন্তুষ্টি বিধান করা হয়, তাকে কিভাবে স্যাটিসফাইড করা যায়, এটা হচ্ছে মার্কেটিং এর কোর কনসেপ্ট। যে টু স্যাটিসফাই ইউর কাস্টমার এন্ড বিল্ড এ প্রফিটেবল লং টার্ম রিলেশনশিপ উইথ ইউর কাস্টমার, দ্যাট ইজ কল্ড মার্কেটিং, দিস ইজ দ্য প্রসেস। ওকে, বাজার বিভক্তিকরণ, ওই যে বাজারকে কি করা হয়, বাজার বিভক্তিকরণ ক্রেতাদেরকে, ক্রেতাদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে, আপনি মেয়ে আমি ছেলে, সেই হিসাবে একটা ভাগ। আপনার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, আরেকজন ধর্ম হিন্দু, এটা একটা বিভক্তি হইতে পারে। আপনি থাকেন চট্টগ্রাম, আমি থাকি ঢাকা, এটা একটা ডিফারেন্ট হইতে পারে। আরো ডিফারেন্ট হইতে পারে যে আপনার বয়স 19, আমার বয়স 25, তাহলে আপনার বয়সের চিন্তা ভাবনা একরকম, আমার বয়সের চিন্তা ভাবনা একরকম। আপনি মাঝে মাঝে পণ্য কিনেন, আমি নিয়মিত পণ্য কিনি, আমার ব্যবহারের হার আপনার ব্যবহারের হার একরকম হবে না। মনোভাব, আমার মনোভাব আপনার মনোভাব ভিন্ন রকম হবে, আমার সাইকোলজি আপনার সাইকোলজি ডিফারেন্ট হবে। এইভাবে এই সকল বৈশিষ্ট্য মিলিয়ে আপনার বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আর এটার উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জনের, ক্রেতা কম খরচে ক্রেতা সন্তুষ্টি অর্জন। ওকে, ভৌগোলিক বিভক্তিকরণ, তারপর হচ্ছে এই জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণগত বিভক্তিকরণ, কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি শর্ত। এই যে কোনটা কোন বিভক্তিকরণ দেখেন, আচরণগত বিভক্তিকরণগুলো কি কি, উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, প্রস্তুতের স্তর, ব্যবহারের হার, পণ্যের প্রতি মনোভাব, এগুলো। এরপর আসেন মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, 3টা বলছিলাম, এই 3টা। জীবন ধারণ পদ্ধতি দেখেন, এই যে সামাজিক শ্রেণী, উচ্চ, মধ্য, নিম্ন, এই 3 শ্রেণী। জীবন ধারণ পদ্ধতি, ব্যক্তিত্ব, আর এটা হচ্ছে মনস্তাত্ত্বিক। এছাড়া হচ্ছে আমাদের সবচেয়ে বেশি এটা বেশি আসে, যেমন বয়স, জীবনচক্র, লিঙ্গ, পরিবারের আয়তন, আয়, পেশা, ধর্ম, জাতীয়তা, বর্ণ, এগুলো নিয়ে ক্রেতাদেরকে বিভিন্নভাবে ভাগ সাজানো। বাস এইটুকুই হলে হবে। এই যে পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত পৃথকীকরণ, এই 5টা, যে বাজারটা পরিমাপযোগ্য হইতে হবে, প্রবেশযোগ্য হইতে হবে, পর্যাপ্ত তথ্য থাকবে, পৃথকীকরণ, বাজারকে পৃথকীকরণ হবে, এবং কার্যোপযোগী, এই 5টা। অধ্যায় 4, বাজার, বাজারের প্রকারভেদ, ভোক্তা বাজার, শিল্প বাজার, বিপণন মিশ্রণ, বাজার বিভক্তিকরণের 4টা ভিত্তি, বাজার, কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি শর্ত। বুঝাইতে পেরেছি? লজিস্টিক কি জিনিস? আচ্ছা, লজিস্টিক বিষয়টা হচ্ছে ফুলফির মধ্যে থাকে যে একটা পণ্য, যে সকল উপাদানগুলো, আমাদের যে উপাদানগুলো আছে না, সেই উপাদানগুলো আপনি সংগ্রহ করা সংক্রান্ত যাবতীয় কাজের বিষয়গুলো। এগুলো সাধারণত কতে আসে, তো ওইগুলো গগ হতে আসবে না, ক খয়ের জন্য আলাদা সাজেশন দিয়ে দিব, কারণ এখন প্রত্যেকটার ক ধরে ধরে শেখানো সময় নেই, বা ওইগুলো হচ্ছে আলাদাভাবে দিয়ে দিব। লজিস্টিক্স এর কাজ কোনটা কি, এটা উপাদানগুলো বিভিন্ন জায়গায় থাকে, এটা একদম নিয়ে আসা ক্লিয়ার ভাবে। এখন যেহেতু আমি একটু শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি, এটা অ্যাডমিশনে আসে, এইচএসসি তে একটু কম আসে, যে প্রযুক্তি, ব্যবসায়ের অবস্থান, ঝুঁকি, এগুলোর উপর ভিত্তি করে আপনার শিল্প বাজারকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, শিল্প বাজারের বিভক্তিকরণ ভিত্তি, যে ব্যবহারের হার, ঝুঁকি, প্রযুক্তি, এগুলো। আচ্ছা, এটা না দিয়ে আমরা এখন আসি অধ্যায় 5ম অধ্যায়টা আসি। পঞ্চম পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় হচ্ছে আপনার যেখান থেকে প্রশ্ন আসবে,
পণ্য। পণ্যের স্তর কয়টি? আপনারা জানেন পণ্যের স্তর, সবাই বলবেন 5টি, কিন্তু আসলে 3টি। পণ্যের মধ্যে রয়েছে মৌলিক পণ্য বা মৌলিক সুবিধা, প্রকৃত পণ্য, বাস্তবে পণ্যের যে আকৃতিটা, এই মৌলিক সুবিধাটা সবসময় অদৃশ্যমান থাকে। প্রকৃত পণ্যটা এটা বাস্তব রূপ যা থাকবে। বর্ধিত পণ্য অতিরিক্ত সুবিধা, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত, যেটা পাওয়ার কথা ছিল না। আবার বলছি এক্সট্রা বেনিফিট, যেটা আমাদের পাওয়ার কথা ছিল না, অতিরিক্ত সুবিধা। তো যেমন একটা এক্সাম্পল দেখায় দেই, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখায় দেই। একটা দেখায় দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন হচ্ছে মৌলিক সুবিধা, যেমন আমি মোবাইল কিনছি, এই যে আমি মোবাইল কেনার মূল উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ, বা আপনার হয়তো বা মোবাইল কেনার মূল উদ্দেশ্য টিকটক হইতে পারে, বাস ভিডিও করবেন। এটা হচ্ছে আমার প্রকৃত যে সুবিধাটা, মৌলিক যে সুবিধাটা, যে জন্য আমি পণ্যটা কিনছি। আচ্ছা, বা আপনি যদি কক্সবাজারে যান, সেখানে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে একটা রুম নিবেন, রুম নেওয়ার মূল উদ্দেশ্য কি? বিশ্রাম, সেটা। এরপর হচ্ছে প্রকৃত পণ্য। তো বাস্তবে মোবাইল কেনার সাথে আমি কি কি পেয়ে থাকি? মোবাইলের সাথে আমি যোগাযোগের পাশাপাশি গান শুনতে পারি, ফেসবুক চালাতে পারি, ক্যালেন্ডার দেখতে পারি, এছাড়া আরো অনেক ধরনের কাজ করা যায়। এটা হচ্ছে আমাদের বাস্তব রূপ, বাস্তবে বাস্তবে যা পাওয়া যায়, বা যেটা আমি অধিকার মনে করি, যেটা আমার পাওয়া উচিত। বা কক্সবাজারে রুম বুকিং করলে আমি মনে করি আমাকে বিশ্রামের পাশাপাশি আমার তাওয়ালে চাদর দিবে, আমি বেড থাকবে, তারপরে হচ্ছে শ্যাম্পু দিবে, এগুলো দিবে। বর্ধিত পণ্য হচ্ছে অতিরিক্ত সুবিধা। যেমন এই মোবাইলটা কিনছি, তার সাথে আমাকে তারা একটা এক্সট্রা ভাবে হেডফোন দিয়ে দিল, যা দেওয়ার কথা ছিল না। একটা দেখা গেছে আমাকে ব্যাগ দিল, যা দেওয়ার কথা ছিল না। একটা পানির বোতল দিল, যা দেওয়ার কথা ছিল না। এগুলো হচ্ছে অতিরিক্ত সুবিধা। আবার কক্সবাজারের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধাটা হচ্ছে যে আমি যে কক্সবাজারে রুমটা বুকিং করছি এবং আমাকে যে চাদর টাদর দিচ্ছে, ঠিক আছে, তার পাশাপাশি আমাকে নাস্তা দিছে সকালের, সেটা তো দেওয়ার কথা ছিল না। বা যাওয়ার পরে একটা আমাকে কমপ্লিমেন্টারি একটা দিচ্ছে, ড্রিঙ্কস, বা একটা বলছে একটু জুসটা খান। এটা হচ্ছে আমাদের এক্সট্রা। এ হচ্ছে পণ্যের 3টা স্তর। এরপর আসেন পণ্য। পণ্য মূলত 2 ধরনের। ওই যে ভোক্তা বাজার শিল্প বাজার করছেন, ভোগ্যপণ্য, শিল্পপণ্য। ভোগ্যপণ্য ভোগের উদ্দেশ্যে, শিল্পপণ্য পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে। বিক্রয় এর উদ্দেশ্যে। ভোগ্যপণ্যের প্রতিষ্ঠানকে, ভোগ্যপণ্য কেরা কেন? আমরা কিনি, আমরা সবাই কিনি। আর শিল্পপণ্যের ক্রেতারা কারা? ওই যে প্রতিষ্ঠান, সংঘ, এরা। প্রকারভেদ আসবে। হ্যাঁ, ভোগ্যপণ্যের প্রকারভেদ অনেক বড় এটা। হ্যাঁ, যেমন সুবিধাজনক, শপিং, বিশিষ্ট, অযাচিত। সুবিধাজনক পণ্যের মধ্যে কি রয়েছে? যেমন সুবিধাজনক পণ্য এর মধ্যে রয়েছে 4টা। আবশ্যক পণ্য, যেটা নিয়মিত দরকার হয়। জরুরি পণ্য, হঠাৎ চাহিদা উদ্ভব হয়। তারপর হচ্ছে লোভনীয় পণ্য, লোভ জাগে, কিনে দেখলেই লোভ জাগে। আর সরবরাহ পণ্য, বাসায় এসে দেওয়া যায়, সরবরাহ। এছাড়া আসেন
শপিং পণ্যের মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ, যেগুলো কেনার আগে আমরা ভাবি, আসবাবপত্র, শাড়ি, এগুলো। আর বিশিষ্ট পণ্য হচ্ছে যার একটা ব্র্যান্ড আনুগত্য আছে এবং যেটা আমরা সবাই কিনে না, সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা কিনে এবং যেটা বেস্ট কোয়ালিটি, বেস্ট পণ্য থাকে, ব্র্যান্ড আনুগত্য থাকে, দাম বেশি। অজাতির পণ্য যেগুলো আমরা কিনতে চাই না, কেনার প্রতি আমাদের কোনো আগ্রহ থাকে না, আমাদের আশেপাশেই থাকে, তবে সেই সকল পণ্য ক্রয়ে কোনো আগ্রহ পাওয়া যায় না। চলুন আমি একটু নোট থেকে দেখাই, তাহলে আমার বিস্তারিত উদাহরণ সহ দেখাতে পারবো। ওকে, ভোক্তা ও ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদা মেটাতে সক্ষম এমন কিছু যা বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা যায়। দৃশ্যমান, নির্দিষ্ট আকার, স্থানের ব্যবহার, সংরক্ষণযোগ্যতা, স্থানান্তরের যোগ্য, পচনশীলতা, এগুলো হচ্ছে পণ্যের বৈশিষ্ট্য। আচ্ছা, পণ্যে দেখেন দুই ধরনের পণ্য, ভোগ্যপণ্য, শিল্পপণ্য। ভোগ্যপণ্য হচ্ছে ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয়, যেমন সুবিধাজনক আছে, আবশ্যক, লোভনীয়, জরুরি, সরবরাহ। শিল্পপণ্য কাঁচামাল ও যন্ত্রাংশ, সরাসরি ভোগ করা যায় না। মূলধন জাতীয় পণ্য, উপকরণ ও সেবা। ওকে, এরপর আসেন, এটা একটু পড়ে নেন। ভোগ্যপণ্যের মধ্যে সুবিধাজনক, আবশ্যক, লোভনীয়, জরুরি, সরবরাহ, শপিং, বিশিষ্ট, অযাচিত, নতুন ও নিয়মিত। কাঁচামাল, মূলধন জাতীয় পণ্য, উপকরণ ও সেবা। 30 সেকেন্ড পড়ে নেন, এটা ইম্পর্টেন্ট। 30 সেকেন্ড একটু পড়েন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, এরপর আসি আমরা ভোগ্যপণ্য। তো আগেই বলছি ভোগ্যপণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয়। যেমন ভোগ্যপণ্যের মধ্যে দেখেন, ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে সুবিধাজনক পণ্য। তার মধ্যে কি কি দেখেন, সুবিধাজনক পণ্য, যে সকল পণ্য আমাদের আশেপাশে সুবিধাজনক স্থানে পাওয়া যায়, এমন 4টা আছে। যেমন আবশ্যক, নিত্যদিনই যেসব পণ্যের ব্যবহার হয়, চাল, ডাল, তেল, লবণ, মানে সংসারে নিয়মিত লাগবে। লোভনীয় পণ্য, এটা হঠাৎ করে রাস্তায় দেখছেন, দেখাই ইচ্ছা হয়েছে ক্রয় করার, হঠাৎ দেখলেই খেতে ইচ্ছে করে, যেমন চটপটি, ফুচকা, ম্যাগাজিন, বাচ্চাদের খেলনা। তবে মনে রাখবেন, এই লোভনীয় পণ্য যেটা, লোভনীয় পণ্য, এটা কিন্তু তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত, তাৎক্ষণিক ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি পণ্য হঠাৎ চাহিদার উদ্ভব হয়, হঠাৎ করেই। ক্রেতারা স্বল্প মূল্যে দামাদামি মূল্য বিবেচনা করে না। ঔষধ, গায়ে যন্ত্রাংশ, সাপোজ কোনো কারণে এই আপনার পেট খারাপ হয়েছে, আপনাকে জরুরি স্যালাইন কিনতে হবে, সেটা হচ্ছে জরুরি পণ্য। আবার আপনার রাস্তাতে হাইটে যাচ্ছেন, আইসক্রিম দেখে কিনতে ইচ্ছা করছে, সেটা লোভনীয় পণ্য। আপনার মা বাবা প্রতিদিন চাল, পেঁয়াজ, আদা, রসুন কিনে আনে, এগুলো আবশ্যক পণ্য। একটা আছে সরবরাহ পণ্য। দেখেন, সরবরাহ পণ্য, যেসব পণ্য আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়, যেমন দুধ, ডিম, শাকসবজি, এগুলো সরবরাহ পণ্য। পরীক্ষায় লোভনীয় পণ্য আর জরুরি পণ্যটা বেশি আসে। এবার আসেন শপিং পণ্য। শপিং পণ্য সচরাচর কিনি না আমরা, তবে একবার যখন কিনি তার আগে অনেক যাচাই বাছাই করি, অনেক দামাদামি করি, অনেক মূল্যায়ন করি, তারপরে কিনি। যেমন দেখেন, যখন ক্রয় করা হয় পণ্যের গুণাগুণ, পণ্যের মূল্য, পণ্যের সাইজ, পণ্যের মডেল, এগুলো বিবেচনা করা হয়। রেডিও, টিভি, শাড়ি, এগুলো হচ্ছে শপিং পণ্যের মধ্যে। শৌখিন পণ্য, সেবা পণ্য আছে। বিশিষ্ট পণ্য,
যেসব পণ্যের বিশেষ মান রয়েছে, সমাজে বসবাসকারী বিশেষ শ্রেণীর ভোক্তারা ক্রয় করে থাকে, তাকে বিশিষ্ট পণ্য বলে। এটা দেখেন, বাটার জুতা, ব্র্যান্ডের ঘড়ি, মূল্যবান ক্যামেরা। অনেকে এই দুটার মধ্যে এলোমেলো করে ফেলেন। এটা আমি একটু বুঝাই দিচ্ছি, তার আগে আমি অযাচিত পণ্যটা পড়াবো না, আগে বুঝাই নেই। যেমন শাড়ি শপিং পণ্য, যেমন জুতা শপিং পণ্য, মোবাইল শপিং পণ্য, আর এখন আর কি আছে, টিভি শপিং পণ্য। জামদানি শাড়ি, জামদানি শাড়ি বিশিষ্ট পণ্য। বাটার জুতা বিশিষ্ট পণ্য। আইফোন বিশিষ্ট পণ্য। এলজি টিভি বিশিষ্ট পণ্য। দেখেন, এই যে এগুলো হচ্ছে আমাদের শপিং পণ্য, আবার এটা হয়ে যায় আমাদের বিশিষ্ট পণ্য। পার্থক্যটা ক্লিয়ার কিনা দেখেন। ম্যাথ রিলেটেড কাজ বা সৃজনশীল আগামীকাল সকাল 11টায়, ঠিক আছে? কারণ একসাথে এতগুলো দেখালে এলোমেলো হয়ে যাবে। ওকে, আগে পরীক্ষা সব শেষ করেন, পরে মিস করা করি, ঠিক আছে? আগে পরীক্ষা সবাই শেষ করেন, তারপর চিন্তা করব। ওকে, অযাচিত পণ্য, যে সকল পণ্য সম্পর্কে ক্রেতাদের পূর্ব ধারণা বা অভিজ্ঞতা থাকে না, বা যেসব পণ্য দেখলেও ক্রেতারা কথা ভাবে না ক্রয়ের, সেগুলোকে অযাচিত পণ্য বলে। যেমন জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র, এগুলো হচ্ছে অযাচিত পণ্য। এই সকল পণ্য মানুষরা মানে আশেপাশেই আছে, কেনার কথা ভাবে না, কিনতে চায় না, প্রয়োজন মনে করে না, ঠিক আছে? আরো যদি বলি, সমাধি পাথর, বিশ্বকোষ, মানচিত্র, ডিকশনারি, এগুলো এখন আর কেউ কিনতে চায়? বলে তো এগুলো কেনার দরকারই নাই। জীবন বীমা প্রিমিয়াম কেউ করতে চায় না, লাগবে না। এগুলো হচ্ছে অযাচিত, এইসব সম্পর্কে মানুষের তার লাগবে না, দরকার নাই। অগ্নি নির্বাপক যন্ত্র এরকম। হ্যাঁ, এবার আসেন শিল্প পণ্যের মধ্যে কি আছে দেখেন। শিল্প পণ্য, যেসব পণ্য চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করা হয় না, বরং উৎপাদনের কাজে ব্যবহার হয়, তাকে শিল্প পণ্য বলে। যেমন কাঁচামাল, তুলা, চামড়া, যন্ত্রাংশ, মূলধন, জাতীয় পণ্য, উপকরণ, সেবা, এগুলো হচ্ছে আমাদের শিল্প পণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার আসছিল যন্ত্রাংশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এগুলো আমাদের কি ধরনের পণ্য? ভোগ্য পণ্য। আচ্ছা, এবার আমি বলি, শিল্প বাজার, ভোক্তা বাজার পার্থক্য করছেন না? একইভাবে মানে যেটা আমাদের ভোগ্য পণ্য, সেই ভোগ্য পণ্যের ক্রেতার সংখ্যা বেশি, শিল্প পণ্যের ক্রেতার সংখ্যা কম। ভোগ্য পণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয়, শিল্প পণ্য পুনরায় উৎপাদনের কাজের জন্য বা বিক্রয়ের জন্য ক্রয়। ভোগ্য পণ্যের ক্রেতারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, শিল্প পণ্যের ক্রেতারা কেন্দ্রীভূত থাকে। ভোগ্য পণ্যের ক্রেতারা অল্প পরিমাণে কিনে, তবে বারবার কিনে। এরকম পার্থক্য পড়াইছিলাম না? সেম। হ্যাঁ, এই দুটা সেম। এরপরে এটা আসেন, মোটামুটি 99% শিওর কয়েকটা বোর্ডে দিবে, দিবেই দিবে, কোনো মিস হবে না। পণ্যের স্তর 3টি, কিন্তু পণ্যের জীবন স্তর সেটা হচ্ছে 5টি। কি কি দেখেন, উন্নয়ন স্তর, এখানে কি হয় আমি বলে দিচ্ছি। উন্নয়ন স্তরে গবেষণা হয়, পণ্যটা কেমন হবে, প্রচুর অর্থ ব্যয় হয়, পণ্য বিক্রয় হয় না কোনো। সূচনা স্তরে পণ্যের বিক্রয় শুরু হয়, প্রথমবারের মতো বিক্রয় শুরু হয়, বাজারে আসে, এই যে বিক্রয় শুরু হয়। প্রবৃদ্ধি স্তরে দ্রুত বিক্রয়, দ্রুত মুনাফা হয়। পূর্ণতা স্তরে সর্বোচ্চ বিক্রয়, সর্বোচ্চ মুনাফা, সর্বোচ্চ বিক্রয়, সর্বোচ্চ মুনাফা, প্রতিযোগিতা তীব্র হয়। এখানে বিক্রয় দ্রুত কমে, হ্রাস পেতে পেতে একদম কমে যায়। দেখেন, প্রথমে টাকা ব্যয় করতে হয়, এটা হচ্ছে মুনাফা, এটা ক্ষতি
ক্ষতি হয়, পরে আস্তে আস্তে লাভ হওয়ার সুখ দেখে, পরে আস্তে আস্তে লাভ হয়, সর্বোচ্চ লাভ হয়, তারপর আস্তে আস্তে আবার ক্ষতির দিকে চলে যায়। এই যে বিক্রি শুরু হয় কোন স্তরে? সূচনা স্তরে। বিক্রয় শুরু হয় সূচনা স্তরে, দ্রুত বিক্রয় হয় প্রবৃদ্ধি স্তরে, সর্বোচ্চ বিক্রয় হয় পূর্ণতা স্তরে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে, বিক্রয় হ্রাস পেতে থাকে দ্রুত পতন স্তরে। এই হচ্ছে পণ্যের জীবন চক্রের 5টি স্তর। আবার বুঝাই আপনাদের, ঠিক আছে? আবার বুঝাই। শোনেন, আবারও একটু বুঝাই বিষয়টা। যে আপনাদের যারা পৃথিবীতে আসছেন, তার আগে মায়ের গর্ভে ছিলেন 10 মাস, ওই 10 মাসটা বলা যায় উন্নয়ন স্তরের সাথে সম্পর্কিত। ওইটা হচ্ছে আমাদের কোন স্তর? এই উন্নয়ন স্তরের সাথে সম্পর্কিত। যে গর্ভে ছিল, পণ্যটা এখনো বাজারে আসে নাই বা জন্ম হয় নাই। সূচনা স্তর, যেদিন আপনার জন্ম হয়েছে, যেদিন আপনার জন্ম হয়েছে এই দিন থেকে পণ্যটা বিক্রি শুরু হয়েছে। তারপরে দেখা যায় এক সময় কি 16-17 বছরে পণ্যটা ভাইরাল হয়ে যায় এবং আপনিও খুব দ্রুত বাড়তে থাকেন। আপনার শারীরিক, মানসিক এবং আচরণগত দ্রুত পরিবর্তন হয়, সেটা হচ্ছে এই প্রবৃদ্ধি স্তর। তারপর আপনার শক্তি সামর্থ্য এক সময় সর্বোচ্চ হয়, সর্বোচ্চ শক্তি সামর্থ্য আসে 30 বছর 32 বছরে, অনেক শক্তি 40 বছর পর্যন্ত থাকে। তারপর আস্তে আস্তে শক্তি একটু একটু কমতে থাকে, রোগ হতে থাকে। এরপর আস্তে আস্তে কি হয়, 40 বছর পরে 45, 50, 60, এরপর আস্তে আস্তে মৃত্যুর মুখে চলে যান। এটা হচ্ছে আমাদের এই পণ্যের জীবন চক্রের 5টি ধাপ। সর্বপ্রথম উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা এবং সর্বশেষ পতন। এখানে পণ্যের মুনাফা ও বিক্রয়টাকে 5টি ভাগে ভাগ করছে পুরো জীবনকালটা। এবার এখানে চাইলে একটু দেখতে পারেন যে এই যে উন্নয়ন স্তরে অনুসন্ধান করা হয়, গবেষণা করা হয়, কোনো বিক্রয় হয় না, প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সূচনা স্তরে পণ্য বাজারে বিক্রয় শুরু হয় এবং মুনাফা অল্প অল্প দেখা যায়, ক্রেতা ও ভোক্তারা পণ্য ক্রয় করতে অল্প অল্প শুরু করে, মাত্র শুরু করে। এরপরে প্রবৃদ্ধি স্তরে দেখেন দ্রুত গতিতে মুনাফা ও বিক্রয় বৃদ্ধি পায়, দ্রুত গতিতে মুনাফা ও বিক্রয় বৃদ্ধি পায়, উৎপাদন বাড়ে, প্রচুর প্রতিযোগিতার সৃষ্টি হয়, অনেক কম্পিটিটর বাজারে এসে পড়ে, বুঝছেন? তখন এই আমাদের প্রবৃদ্ধি স্তরে পূর্ণতা স্তর পণ্যের সর্বোচ্চ পর্যায়ে বিক্রয় ও স্তরে পরিলক্ষিত হয়। এরপর আসে কি পতন স্তর, বিক্রয় ও মুনাফা উভয় দ্রুত গতিতে হ্রাস পায়। পণ্যের মূল্য নির্ধারণ, এখান থেকে অঙ্ক আসে, হ্যাঁ, পণ্যের মূল্য নির্ধারণ। তো এখানে দেখেন পণ্যের মূল্য নির্ধারণে কিছু বিষয় আছে। কেন মূল্য নির্ধারণ করবেন? ওকে, উদ্দেশ্য আছে পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য এই যে এটা। আমি মূল্য নির্ধারণ কেন করব? এতে আমি আর প্রতিযোগিতায় টিকে থাকা, মুনাফা সর্বোচ্চকরণ, বিনিয়োগটা তুলে নেওয়া, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা, বাজার শেয়ার বৃদ্ধি করা, প্রতিযোগিতা মোকাবেলা করা, মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা, অনুকূল ভাবমূর্ত সৃষ্টি করা, এটা হচ্ছে মূল্য নির্ধারণের উদ্দেশ্য। এটা আসবে না, এটা আসবে না সরাসরি। আপনি যে গঘ সৃজনশীল লিখবেন না, এটা বড় করার জন্য লিখতে হয়। ওকে, মূল্য নির্ধারণের পদ্ধতিগুলো দেখাই আমি, এটা আসবে। মূল্য নির্ধারণের পদ্ধতি একটা হচ্ছে ব্যয় ভিত্তিক। যেমন কিরকম, যে আপনার পণ্যের ব্যয় ভিত্তিক মূল্য হচ্ছে ব্যয় যোগ। আপনার একটা কলম তৈরি করতে ব্যয় হয়েছে 60 টাকা, মুনাফা ব্যয় হয়েছে 60 টাকা, আপনি মুনাফা প্রত্যাশা করছেন 3 টাকা, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? 10 টাকা। শেষ। মানে ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ। একটা হচ্ছে ভারসাম্য, ভারসাম্য মূল্য নির্ধারণ। এখানে আছে কত একক পণ্য বিক্রি করলে আপনার সব আয় ব্যয় সমান হবে, কতটুকু পণ্য বিক্রি করলে আয় ব্যয় সমান হবে সেটা নির্ণয় করা। এই ব্রেক ইভেন পয়েন্ট, এটা চাইতে
বেশি মূল্য বিক্রি করলে, বেশি একক পণ্য বিক্রি করলে লাভ হয়, এর চেয়ে কম মূল্য বিক্রি করলে ক্ষতি হয়। বেশি পরিমাণ বিক্রি করলে লাভ হয়, কম পরিমাণ বিক্রি করলে ক্ষতি হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। কত একক, যেমন হচ্ছে 5000 পিস কলম বিক্রি করলে আমার আয় ব্যয় সমান হবে। এটা সূত্র হচ্ছে এরকম, উপরে স্থায়ী ব্যয় আর নিচে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, যেমন একটা কলমের বিক্রি মূল্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 60 টাকা, আমার মোট 15,000 টাকা হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলে বিইপি কত? মোট স্থায়ী ব্যয় হচ্ছে 15,000, একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা, 3 টাকা, 15,000কে ভাগ করলে 5,000 একক। অর্থাৎ 5,000 একক পণ্য বিক্রি করলে আমার মোট আয় মোট ব্যয় সমান হবে। 5,000-এর চেয়ে বেশি বিক্রি করলে লাভ হবে, 5,000-এর চেয়ে কম বিক্রি করলে ক্ষতি হবে। এটা হচ্ছে মূলত ব্রেক ইভেন পয়েন্টের কাজটা, যে যেখানে আয় ব্যয় সমান হবে ভারসাম্য বিন্দু। ঠিক আছে, তাহলে ভারসাম্য বিন্দুটা কি? যেখানে আমাদের আয় ব্যয় সমান। আর ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের ব্যয় যোগ মূল্য নির্ধারণ কি? ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ। এরপর হচ্ছে ভ্যালু ভিত্তিক, চাহিদা ভিত্তিক, প্রতিযোগিতা ভিত্তিক। তো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে ক্রেতারা কিভাবে পণ্যটাকে মূল্যায়ন করছে, ক্রেতারা পণ্যটাকে কিভাবে মূল্যায়ন করছে। যেমন চিন্তা করে, এই গুলশানের পণ্যের দাম তাহলে তো 20,000 টাকা, 2,000 টাকা বা 20,000 টাকা, কিন্তু একই জিনিস গুলিস্তানে কিনতে গেলে তারা বলবে 500 টাকার বেশি দিব না। এই হচ্ছে তাদের মানে তাদের ধারণা। তারা কিভাবে পণ্যটাকে মূল্যায়ন করছে, উচ্চ ধারণা থাকতে পারে, নিম্ন ধারণা থাকতে পারে। চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ, যেমন রমজানে আসলে মুড়ির দাম 100 টাকা, রমজান চলে গেলে মুড়ির দাম কমে আসে 70 টাকা। মানে চাহিদা যখন বেশি দাম তখন বেশি, চাহিদা যখন কম দাম তখন কম। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, আপনার বাজারে প্রতিযোগী যারা আছে, বাজারে সি ইউনিট এর কোর্স ফি কারা নির্ধারণ করছে 3500, কেউ নির্ধারণ করছে 2700, কেউ নির্ধারণ করছে 2900, আবার কেউ নির্ধারণ করছে 3000, তাই না? আবার কেউ নির্ধারণ করছে 4000, এরকম পার্থক্য আছে। তো আমরা নির্ধারণ করছি 3500 ছাড়ে এখন। তো এই যে বাজারে আপনার যারা প্রতিযোগী তারা কত টাকা করে মূল্য নির্ধারণ করছে তার উপর ভিত্তি করে আপনি মূল্য নির্ধারণ করবেন। এটা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। এটা দরপত্র ভিত্তিক হইতে পারে, এটা এই চলমান হারে হইতে পারে। আপাতত আর লাগবে না। নিয়ন্ত্রণাধীন যেটা, যেটা হচ্ছে দামাদামি করা যায় না, আর যেটা হচ্ছে দর কষাকষি করা যায় সেটা আলোচনার মাধ্যমে। ঠিক আছে, এই তিনটাই দেখেন। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, যে ক্রেতারা পণ্যটাকে কিভাবে মূল্যায়ন করছে। চাহিদা ভিত্তিক, চাহিদা কম না বেশি। প্রতিযোগিতা ভিত্তিক, আমার কম্পিটিটররা কয় টাকা ধরে মূল্য নির্ধারণ করছে তার উপর ভিত্তি করে আমি মূল্য নির্ধারণ করব। প্রয়োজন আরেকবার দেখাই, ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ, ব্যয় কাঠামোর উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। যেমন কলম তৈরির ব্যয় 4 টাকা, মুনাফা 1 টাকা, মোট 5 টাকা হচ্ছে মূল্য নির্ধারণ। ভারসাম্য মূল্য নির্ধারণ, প্রথমে বিইপি বের করতে হবে। এই যে স্থায়ী ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তার চেয়ে বেশি বিক্রি করলে লাভ, কম বিক্রি করলে ক্ষতি। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, ক্রেতারা পণ্যটিকে কিভাবে মূল্যায়ন করে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ। যেমন গুলশানের দাম হচ্ছে গুলিস্তানে 300 টাকা, আবার ওইটাই গুলশানে হলে 2500 টাকা। তো প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ চলমান হারে, যেমন প্রতিযোগীরা কয় টাকা করে মূল্য নির্ধারণ করছে তার উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে দরপত্র ভিত্তিক, এটা হচ্ছে একটা ঠিকাদারি কাজ, যে বিল্ডিং এর একটা কাজ টেন্ডার কে জমা দিবে, যারটা সবচেয়ে উত্তম হয় তাকে কাজ দেওয়া হবে। চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ, চাহিদা বেশি দাম বেশি,
চাহিদা কম, দাম কম। এছাড়া অন্যান্য মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণাধীন আর আলোচনার মাধ্যমে। এখানে দামাদামি করা যায় না, যেমন 2700 বলছে 2700, আর আলোচনার মাধ্যমে 2700 টাকা দাম চাইছে, বললেন আপনি 500, তারপরে বললো তার 2000 দেন, তারপরে বললেন না 700 দিব, এরকম। বাট্টা বা সার, বাট্টাটা একটু শিখতে হবে। এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ আসতে পারে, এমসিকিউতে বেশি আসে। যেমন পরিমাণগত বাট্টা, পরিমাণগত বাট্টা, নগদ বাট্টা, পরিমাণগত নগদ, নগদ বাট্টা। পরিমাণগত বাট্টা হচ্ছে এরকম যে আপনি 20,000 টাকার পণ্য কিনবেন, বাট্টা পাবেন 3%, কিন্তু যদি আপনি 25,000 টাকার পণ্য কিনেন, বাট্টা পাবেন 5%, এরকম একটা কন্ডিশন দেওয়া থাকে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ের উপর। নগদ বাট্টা দ্রুত অর্থ পরিশোধ করার জন্য যে বাট্টা দেওয়া হয়, যেমন আপনার অ্যাকাউন্টে কি পড়ছেন 2/10 5 নিট 30। একটা হচ্ছে মৌসুমি বাট্টা। মৌসুমি বাট্টাটা হচ্ছে এরকম বাট্টা, যেমন শীতকালের পণ্য আপনি যখন গ্রীষ্মকালে বিক্রি করতে যাবেন, একটু কম দামে বিক্রি করতে হয় গ্রীষ্মকালে, সেটা হচ্ছে মৌসুমি বাট্টা। এক সময়ের পণ্য অন্য সময় বিক্রি করলে কিছু ছাড় দিতে হয়। একটা হচ্ছে কার্যভিত্তিক বাট্টা। কার্যভিত্তিক এটা কিরকম, আপনার প্রতিষ্ঠানে যারা পাইকারি ব্যবসায়ী থাকবে, যারা খুচরা ব্যবসায়ী, যারা এজেন্ট থাকবে, তাদেরকে লোভ দেখাবেন, এই তোমরা যদি আজকে 10টি কম্পিউটার সেল করতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা বার্তা দিব। কিরকম বার্তা? কার্যভিত্তিক বার্তা। যেমন তাদেরকে একটা টাকা পয়সা দিবে, এরকম। আচ্ছা ঠিক আছে, তারপর আসি আমরা। এ হচ্ছে আমাদের 4 ধরনের বার্তা। এটা ক্লিয়ার কিনা জানান আমাকে, তাহলে আমাদের শেষ পঞ্চম অধ্যায়, 5th ক্লিয়ার। আগামীকালকে আমি অঙ্ক দেখাই দিব না, হ্যাঁ, বা এই অধ্যায় সৃজনশীল দেখা দিব। কক্সবাজারে গেলেন, যে একটা দোকানে গেছেন কিনতে, বললো স্যার 10,000 টাকার পণ্য কিনলে আপনাকে কিন্তু 10% ছাড় দেওয়া হবে, 15,000 টাকার পণ্য কিনলে 15% ছাড় দেওয়া হবে। সেটা হচ্ছে পরিমাণগত। আর নগদ বার্তা, যে বাকি টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করেন, 2% বার্তা পাবেন। মৌসুমী বার্তা, আপনি শীতকালের কক্সবাজার যাওয়ার কথা, আপনি গ্রীষ্মকালে গেছেন, কিছু দাম তো কম পাবেন, সেটা গ্রীষ্মকালীন। কার্যভিত্তিক বার্তা, পাইকারি খুচরা এজেন্ট, আমার কর্মীদেরকে দেওয়া হবে, যেন তারা পণ্য বিক্রি করতে পারে বেশি। অর্থনীতি প্রথম পত্র আমি নির্ভর করবো, অর্থনীতি আমি পারি নাকি। আর অর্থনীতি, আমি মার্কেটিং ফিনান্স ক্লাস নেই, পরিসংখ্যান ক্লাস নেই, অর্থনীতি আবার কিভাবে নেই একটা মানুষ? কেন একসাথে তো এত এত সাবজেক্ট আমি পড়ি নাই, তাই না? এরপর আসেন লাস্ট, বিপণন প্রসার। এটা থেকে প্রশ্ন আসবে হচ্ছে 5টি বিপণনের প্রসার আছে তো, ওইগুলো কি কি? ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, প্রত্যক্ষ বিপণন। এখান থেকে প্রশ্ন আসবে। বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদত্ত নৈর্ভিত্তিক উপস্থাপন, পণ্যের নৈর্ভিত্তিক উপস্থাপন, উপস্থাপন একমুখী যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। ব্যক্তিক বিক্রয়, এটা হচ্ছে আপনি কিভাবে আপনার বিক্রয় বৃদ্ধির চেষ্টা করবেন। ব্যক্তিক বিক্রয় হচ্ছে সরাসরি কারো কাছে গিয়ে বিক্রির চেষ্টা করা, এটা দ্বিমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগ। বিক্রয় প্রসার, স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির চেষ্টা,
জনসংযোগ এটা হচ্ছে যেমন টিভি বা মিডিয়া বা একটা সেমিনার বা একটা অনুষ্ঠান করা। প্রত্যক্ষ বিপণন কাস্টমারকে ফোনে, ইমেলে মেসেজ দেওয়া, তার সাথে কথা বলা, এরকম হতে পারে। মানে স্যার এগুলো তো আসলে বুঝি না, কোনটার পার্থক্য কি, আমি একবার একটু বুঝাই দিচ্ছি। এটা একবার বুঝাবো, তারপর আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, কারণ এটা আপনারা একবার বুঝাইতে হবে। তো দেখেন, এটার নাম শুনছেন কেউ? ওকে, বিজনেস স্কোয়াড সি ইউনিট। এটা বিজনেস স্কোয়াড সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচ। এখানে ভর্তি চলছে 4,500 টাকা, যদিও এখন অফারে আছে 3500 টাকা 17 তারিখ পর্যন্ত। আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না আপনাদের, এটা হচ্ছে আপনাদের পড়াবো, এই জন্য আমি লিখছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে বিজ্ঞাপন কি জিনিস। বিজ্ঞাপন হচ্ছে আপনার নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক জনগণকে পণ্য বা সেবা সম্পর্কে জানানো এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বৃদ্ধি। বাস, এটা হচ্ছে বিজ্ঞাপনের কাজ। এটা একমুখী যোগাযোগ ব্যবস্থা, এটা নৈর্ভিত্তিক উপস্থাপন, ঠিক আছে, এটা অর্থ প্রদত্ত। মাধ্যম, এই যে আমি আপনাদেরকে বিজনেস স্কোয়াড প্ল্যাটফর্ম সম্পর্কে জানাইলাম এবং এই সম্পর্কে একটা জ্ঞান দিলাম, সেটা হচ্ছে মূলত বিজ্ঞাপন টাকা দিয়ে করা হয় এবং এটা হচ্ছে পেইড প্রমোশন, যেটা আমরা বলি পেইড প্রমোশন, একমুখী যোগাযোগ ব্যবস্থা, যারা আপনারা অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখে থাকেন। এটা হচ্ছে চ্যাপ্টার 8। হ্যাঁ, তো পরীক্ষায় বিজ্ঞাপনের মাধ্যম থেকে আসে, বিজ্ঞাপনের যে মাধ্যম আছে না, সেগুলো থেকে প্রশ্ন আসে। যেমন দেখেন মাধ্যমগুলো কি কি, যেমন সবচেয়ে কার্যকরী জনপ্রিয় কোনটা বলেন তো, সবচেয়ে প্রাচীন মাধ্যম কোনটা বলেন তো, সবচেয়ে শুধু শিক্ষিত লোকের জন্য করা হয়, এটা একটু বলে দিচ্ছি, শুধু শিক্ষিত লোকের জন্য প্রাচীনটাই। সবচেয়ে আধুনিক মাধ্যম কোনটা, এবং বাহ্যিক বা বহিঃবিজ্ঞাপন, বাহ্যিক না বলে বহিঃবিজ্ঞাপন বলি তাহলে হবে। এবং সবচেয়ে ব্যয়বহুল, এগুলো বিজ্ঞাপনের মাধ্যম। যেমন কার্যকরী এবং জনপ্রিয় হচ্ছে টিভি, টিভির মাধ্যমে দেখাও যায়, শোনাও যায়। প্রাচীন সংবাদপত্র, যেটা হচ্ছে শুধু শিক্ষিত লোকেরাই বুঝতে পারে। আধুনিক, আধুনিকটা হচ্ছে যেমন হচ্ছে বর্তমানে ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া। বহিঃবিজ্ঞাপন যেমন হচ্ছে বিলবোর্ড, নিয়ন আলো, বাইরে সাজানো থাকে, প্রাচীরপত্র, এগুলো হচ্ছে আমাদের বহিঃবিজ্ঞাপন, বাইরে। দেখেন না উজ্জ্বল দিয়ে রাখে, ওই যে বড় একটা এলাকায় সাইনবোর্ড দিয়ে রাখে, এই যে এগুলো হচ্ছে আমাদের বহিঃবিজ্ঞাপন। ব্যয়বহুল বিজ্ঞাপন, আকাশ বিজ্ঞাপন। তবে বিজ্ঞাপন যাই হোক, তার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদেরকে
পণ্য বা সেবা সম্পর্কে একটা ধারণা দেওয়া, পণ্য ক্রয়ে আগ্রহ সৃষ্টি করা, একমুখী যোগাযোগ, নৈর্ব্যক্তিক উপস্থাপন, অর্থ প্রদত্ত মাধ্যম, নির্দিষ্ট উদ্যোক্তা এবং মূল উদ্দেশ্য সবাইকে পণ্য সম্পর্কে জানানো। ট্রানজিট হবে না, ট্রানজিটও আছে। ট্রানজিট বিজ্ঞাপনটা এরকম যে ট্রানজিটও আছে। ট্রানজিট বিজ্ঞাপন হচ্ছে এরকম যে একটা গাড়ি তার পিছন দিয়ে আপনি লেখা দিলেন বিজনেস স্কোয়াড। সেই গাড়িটা যখন পুরো বাংলাদেশে ঘুরবে আপনারা বিজনেস স্কোয়াড সম্পর্কে জানতে পারবেন। গাড়ির পিছনে লেখা দেওয়া বা একটা লোগো টাঙিয়ে দেওয়া এরকম। ওকে, কোনটা কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম দেখাইলাম। এরপর আসেন বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার কাকে বলে? স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির চেষ্টা। স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা। এটা হচ্ছে এরকম যে আপনি ভোক্তামুখী বিক্রয় প্রসার, একটা হচ্ছে ব্যবসায়িক বিক্রয় প্রসার। এটা হচ্ছে একটা অনিয়মিত প্রক্রিয়া, এটা নিয়মিত না, এটা হচ্ছে অনিয়মিত। এতে প্রশ্ন আসবে 100%। ভোক্তামুখী বিক্রয় প্রসার কি কি? নমুনা বিতরণ, যেমন মিনি প্যাক শ্যাম্পু বিক্রি করলেন, নমুনা বিতরণ করলেন, এই ভাই একটু বিস্কুট খেয়ে যান দেখেন কেমন। বিশাল মূল্য ছাড়, বিশাল মূল্য ছাড়। একটি কিনলে একটি ফ্রি। প্রিমিয়াম, কিছুটা ছাড় নেওয়া পণ্য সম্পর্কে, যে 20% এক্সট্রা এরকম। মানে ভোক্তাদের মনে পণ্য ক্রয়ে আগ্রহ সৃষ্টি করা। ব্যবসায়িক বিক্রয় প্রসার হচ্ছে যে আপনাদের যারা পাইকার থাকবে, খুচরা ব্যবসায়ী থাকবে, তাদের জন্য দেওয়া হয়। যেমন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয়, তাদেরকে আপনার পণ্য সম্পর্কে কিছুটা ভাতা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হবে, এরকম ঘোষণা দেওয়া হয় যে এই তুমি যদি আজকে 10টা মোবাইল বিক্রি করতে পারো তোমাকে আমি 1000 টাকা পুরস্কার দিব। সে চেষ্টা করবে 10টা মোবাইল বিক্রি করার। এটা হচ্ছে কার্যভিত্তিক বার্তা দেওয়া হয়, সাধারণত তাদেরকে কার্যভিত্তিক সুবিধা দেওয়া হয়। আচ্ছা যাই হোক, ব্যবসায়িক বিক্রয় প্রসার, ভোক্তামুখী বিক্রয় প্রসার হচ্ছে নমুনা বিতরণ। মিনি প্যাক শ্যাম্পু, এবার একটা শ্যাম্পু দেখেন, মাইকে দেখেন কেমন লাগে গায়ে, ভালোভাবে কিনবেন। আবার যখন বিস্কুট আসছিল ওই বিস্কিট দেখে এবার একটু নাট বিস্কুটগুলো খেয়ে দেখেন কেমন হয়, একটু মানুষকে দেওয়া। বিশাল মূল্য ছাড়, লোভ দেখানো। 4500 টাকার কোর্স 3500 টাকায় বিক্রি হচ্ছে, 1000 টাকা ছাড় এরকম। একটি কিনলে একটি ফ্রি, কোর্স কিনবেন বই ফ্রি, কোর্স কিনলে বই ফ্রি, 6টা বই, ঠিক আছে, প্র্যাকটিস বুক ফ্রি, ওয়েমার শিট সহ। আচ্ছা, তারপর তার সাথে আবার আছে এই বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফিনান্স বা মার্কেটিং যেহেতু নিবেনই, আর ম্যানেজমেন্ট, তার পাশাপাশি মেমোরাইজিং পার্ট সেটাও আপনারা পেয়ে যাবেন, ওএমআর শিট পাবেন। সেগুলো হচ্ছে আমাদের এই যে বিশাল মূল্য, একটি কিনে একটি ফ্রি। প্রিমিয়াম 20% এক্সট্রা সার্ভিস, বা এই নতুন বাসে 10% এক্সট্রা, এরকম হচ্ছে আমাদের এই আপনাদেরকে কিনতে আগ্রহী করা। শহীদ স্যারকে বললাম, শহীদ স্যার যদি আজকে আপনি 5 জন শিক্ষার্থী ভর্তি করাইতে পারেন তাহলে আপনাকে আমি 100 টাকা পুরস্কার দিব। এটা হচ্ছে ব্যবসায়িক বিক্রয় প্রসার। আচ্ছা, এরপরে বাকিগুলো একটু বুঝাই দিই আপনাদের। আমরা অনেক সময় সেমিনার করি না, কাদের নিয়ে? চান্স প্রাপ্তদের, চান্স প্রাপ্তদের, এবং মিডিয়া রাখি, মিডিয়া আউটরিচ। এটা হচ্ছে আমাদের জনসংযোগ, মানে মানুষকে জানানো। আমাদের জানাই দিলাম একটা অনুষ্ঠান করে,
বিজনেস স্কোয়াডে চান্স প্রাপ্তদের অনুষ্ঠান, সবাই আসবা। এতে কি হয়, কাস্টমারদের মনে একটা আস্থা বিশ্বাস জন্মায়, তাদের মধ্যে একটা আগ্রহ থাকে, এটা বিক্রয় বাড়ে, সুনাম বাড়ে। চান্স প্রাপ্তদের সংবর্ধনা করবে, সেটা জনসংযোগ, এটা হচ্ছে প্রচার হয় মানুষের মুখে মুখে। এরপর হচ্ছে আমাদের প্রত্যক্ষ বিপণন। এটা কিরকম, আপনাকে এসএমএস দিব, আপনাকে কল দিব, হোয়াটসঅ্যাপে মেসেজ দিব, ইমেইলে মেসেজ দিব, দিয়ে বলবো, যেমন আবির হোসেন, ইউসুফ আলী, অর্পিতা, তাদেরকে বলবো এই অর্পিতা আমাদের বিজনেস করে কোর্সটি কিনবে, এখানে 3500 টাকা এই কোর্সগুলো এই সেবাগুলো পাওয়া যায়। এই আবির হোসেন, তার একটা ইমেইলে আমি একটা মেসেজ পাঠাতাম, বিজনেস স্কোয়াডের কোর্স 1000 টাকা ছাড়ে ভর্তি। এই যে আপনাদের সাথে টেলিফোনে কথা বলছি, আপনাদের সাথে ইমেইলে কথা বলছি, টেলিমার্কেটিং করছি, এগুলো হচ্ছে প্রত্যক্ষ বিপণন। প্রত্যেকের সাথে এসএমএস দিয়ে দিলাম। অনেকে দেখেন অনেক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো আপনাদের মোবাইলে ভর্তির জন্য বলে, এগুলা। এরপরে আসেন লাস্ট, ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয়টা কি জিনিস? ব্যক্তিক বিক্রয়টা হচ্ছে যে আপনার কাছে যাব আমি, আপনার কাছে গিয়ে সরাসরি, যে কোনো ফোনে না, সরাসরি। ধরেন আবির হোসেন, তার কাছে আমি গেলাম, গিয়ে দেখা যাচ্ছে সরাসরি বলতেছি যে এই আমাদের কোর্সটা, বিজনেস কোর্সটা কিনো, এখানে তো এই যে রিয়াজ স্যার আছে, নাজমুল স্যার আছে, শরীফ স্যার, তারপরে হচ্ছে আমির স্যার আছে, হাসান স্যার আছে, আমি আছি, মারুফ স্যার আছে, শহীদ স্যার আছে, কোর্সটা কিনো, ভালো হবে। না স্যার, এখন আমি পাস নিয়ে তো চিন্তিত, আমার তো পাস নিয়ে মুশকিল, আমি কি পাস করবো কিনা জানি না, আমি কিনবো না। না কিনো, তোমার রেজাল্টের পরে তো দেরি হয়ে যাবে, পরে তো তোমার দেরি হয়ে যাবে, তুমি কিনতে পারলে তো তুমি অনেক পিছিয়ে যাবা। স্যার তাহলে কিনলে কি ভালো হবে? হ্যাঁ অনেক ভালো হবে, আমরা অনেক ভালো পড়াবো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আপাতত 2000 টাকা দেই, পরে 1500 টাকা দিব। এই যে আপনাকে আমি সরাসরি প্ররোচিত করতেছি একটা পণ্য ক্রয়ে, সেটা হচ্ছে এই ব্যক্তিক বিক্রয়। একটা ব্যক্তির কাছে গিয়ে তাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করা, আগ্রহী করে তোলা। ঠিক আছে, লাস্ট সর্বশেষ টপিকস, বিজ্ঞাপন প্রচার। বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদত্ত, এটা হচ্ছে অর্থ প্রদত্ত ব্যতীত। একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমি রাখলাম হচ্ছে যে ইউসুফ, মাহাদি, অর্পিতা, অরূপ, তাদের তিনজনকে রাখলাম। এই অরূপ, তোমরা তোমাদের মাসে 2000 টাকা করে দিব, তোমরা আমাদের কোর্সের প্রচারণা করবা, তুমি প্রচারণা করবা, যেখানেই দেখবা সেখানে বলবা বিজনেস কোর্স সেরা, বিজনেস কোর্স সেরা, এই কথা খালি প্রচার করবা। এটা হচ্ছে বিজ্ঞাপন। আর প্রচার হচ্ছে আমরা যাদেরকে সেবা দিছিলাম, তারা খুশি হয়ে তারা প্রচার করতেছে, খুশি হয়ে তৃতীয় পক্ষ, তাদেরকে কোনো প্রকার অর্থ দেয় নাই, তারা নিজেরাই প্রচার প্রচারণা করতেছে যে আমাদের সার্ভিসে তারা খুশি হয়ে, এটা হচ্ছে প্রচার। কোনো অর্থ প্রচার হয়, অর্থ হয় না। ঠিক আছে, বিজ্ঞাপন আর প্রচার এখানে মানুষের মুখে মুখে প্রচারিত হয়। যেমন আমাদের থেকে ধরেন এমন কিছু সার্ভিস পাইলো, টপ 10 হয়েছে, তাকে আমরা 20,000 টাকা দিয়ে এনটিভির মধ্যে বিজ্ঞাপন দিচ্ছি, সেটা হচ্ছে বিজ্ঞাপন। আর এনটিভি নিজে থেকেই আমাদের কাছে আসা আমাদের পণ্য সম্পর্কে জানতে চাইলো এবং বললো আপনাদেরটা আমরা মিডিয়ায় প্রচার করি, তার নিজ থেকেই, সেটা হচ্ছে প্রচার। তাহলে প্রচার হচ্ছে অর্থ প্রদান করা হয় না, বিজ্ঞাপনে অর্থ প্রদান করতে হয়। ওকে, দেখা দিচ্ছি। ওকে, দেখেন বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার হচ্ছে বিক্রয় বাড়ানোর প্রচেষ্টা, অর্থাৎ বিক্রয় বাড়ানোর স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম। বিজ্ঞাপন প্রচার এরকম আছে।
এর কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে, সামাজিক গুরুত্ব আছে, সরাসরি আসবে না। বিক্রয় প্রসারের কৌশল, একটা হচ্ছে বিক্রয় প্রসারের কৌশল কি, মধ্যস্থ ব্যবসা চূড়ান্ত ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য বা সেবা করে উদ্ধৃত করা, নতুন পণ্য উপস্থাপন করা, আরো কি কি আছে দেখেন, এই যে সৌজন্য পণ্য প্রদান, নমুনা বিতরণ, অর্থ ফেরত, মেয়াদে গ্যারান্টি প্রদান। এরপর আছে হচ্ছে মূল্য হ্রাস কুপন, যে এই যে DOX এটা ব্যবহার করবেন 300 টাকা ছাড় পাবেন, এরকম কুপন কোড দেওয়া হয়। মূল্য হ্রাস মৌখিকরণ, বিক্রয়োত্তর সেবা, প্রদর্শনী বা মেলা, ভোক্তাদেরকে উপহার প্রদান, শুভেচ্ছা জ্ঞাপন, সামাজিক কাজে অংশগ্রহণ, বিশেষ পুরস্কার, ব্যবসায়িক ছাড়, সহযোগিতামূলক উন্নয়ন, এগুলা। বিজ্ঞাপন, এ দেখেন নির্দিষ্ট চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায়ে অর্থ প্রদত্ত ধারণা সম্পর্কে নৈর্ব্যক্তিক উপস্থাপন, ঠিক আছে। জনগণকে পণ্য সম্পর্কে ধারণা প্রদান এবং আগ্রহী সৃষ্টি করাই হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য। ওকে, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, এগুলো দেখবেন বিজ্ঞাপনের কার্যাবলী। এরপরে লাগবে হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম, সংবাদপত্র সবচেয়ে নমনীয় এবং আমাদের বলা যায় প্রাচীন, শিক্ষিত মানুষ বুঝতে পারে। সাময়িকী, এটা আছে লিফলেট, প্রচিতপত্র, এটা হচ্ছে বাহ্যিক বিজ্ঞাপন। রেডিও, ট্রানজিটে বিজ্ঞাপন, এটা গাড়ির পিছনে মেরে দিবেন সিল। সিনেমা স্লাইডস, সিনেমার মাঝখানে যে বিরতি দেওয়া হয়, নিয়ন আলো উজ্জ্বল করে। ভিডিও স্লাইড বিজ্ঞাপন। টেলিভিশন, আকাশ বিজ্ঞাপন সবচেয়ে ব্যয়বহুল, টেলিভিশন কার্যকর, ইন্টারনেট, SMS আধুনিক। ওকে, এই যে বিজ্ঞাপন আর প্রচারের মধ্যে পার্থক্য যেটা দেখাইছি লাস্টে। ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কাকে বলা যেটা করে সেটা প্রচার, মানে হচ্ছে প্রচারটা হচ্ছে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে যায়, ঠিক আছে। যেমন আপনি একটা রেজাল্ট খারাপ করছেন, এটা দেখবেন যে অটোমেটিক প্রচার হয়ে যাবে। আর আপনি রেজাল্ট যদি A+ পান, তখন দেখবেন কেউ আপনার কথা বলতেছে না, তখন তাদেরকে বলবেন এই 100 টাকা রেখা একটু প্রচারণা করো, 150 টাকা রেখা একটু প্রচারণা করো, সেগুলো হচ্ছে আমাদের বিজ্ঞাপন। আর টাকা না দিলে সেটা প্রচার। যাই হোক, এই অধ্যায় থেকে বেশি আসবে হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাধ্যমগুলো, তারপর হচ্ছে বিক্রয় প্রসার, বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার, ব্যবসায়িক বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন। আর ব্যক্তিক বিক্রয়টা সরাসরি যোগাযোগ হয়, সরাসরি তার সামনে এসে কথা বলা হয়। আশা করি এই অধ্যায়টা বুঝতে পেরেছেন। এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে ইনশাল্লাহ রাত 10টায় সৃজনশীল ক্লাস। এখন এইটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সরি, রাত 10টায় MCQ ক্লাস। আল্লাহ হাফিজ।